তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। বাসায় ফিরে আসার পর থেকে হালিমা খাতুনের মনটা ভালো না। তিনি কেমন যেন চিন্তিত থাকেন। তার এই চিন্তিত ভাব দেখে আব্দুল কুদ্দুস সাহেব তাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার, এমন চিন্তিত দেখাচ্ছে কেন, কি নিয়ে এত চিন্তা করছো? হালিমা খাতুন কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি জায়েদ সাহেবের স্ত্রীর ব্যবহার লক্ষ্য করেছেন? কেমন যেন অদ্ভুত না? আমার কেন জানি বিশ্বাস করতে মন চায় না যে তার কাছে আফরা ভালো আছে। আব্দুল কুদ্দুস সাহেব কিছুক্ষণ ভেবে জবাব দিল, লক্ষ্য করেছি আফরাও কেমন জানি সবসময় ভয়ে ভয়ে থাকে। তবে জায়েদ সাহেবের স্ত্রীর আচরণ তো আফরা ও মায়ের সাথে খারাপ না। হালিমা খাতুন বিচলিত হয়ে বলল, তা আমরা দূর থেকে কি করে বুঝবো? আমাদের সামনে তো ভালো ব্যবহারই করবে, তবে ঘরে কি করে না করে এটা তো বোঝার উপায় নেই। আমার তো মনে হয় উনি আফরাটার ওপর অত্যাচার করলেও সে মুখ ফুটে কাউকে কিছু বলবে না। দেখলেন না তিনি 1 সেকেন্ডের জন্য মেয়েটাকে একা আমার সাথে ছাড়লেন না। আব্দুল কুদ্দুস সাহেব স্ত্রীর কথায় যুক্তিসঙ্গত দেখে বললেন, কথা তো তুমি ঠিকই বলেছ, তবে জানো আমার একটা কথা কি মনে হয়? কি? উমায়ের যাওয়ার আগে আফরাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে সবচেয়ে ভালো করত। হালিমা খাতুন খানিকটা রাগান্বিত হয়ে বলল, এজন্যই না আপনার প্রতি আমার রাগ হয়। এই কথাটা উমায়ের থাকতেই একদিন ওর সামনে বলতে পারলেন না কেন? এখন বলে তো আর লাভ নেই। আব্দুল কুদ্দুস সাহেব অপরাধীর স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে একদিন সময় করে জায়েদ সাহেবকে বলে দেখব তিনি কি বলেন। সে আপনি বললেন, তবে আরেকটা কথা শুনেন, আমি ভেবেছি কয়েকদিন পরে আমি আর আপনি হঠাৎ করে জায়েদ সাহেবের বাসায় বেড়াতে যাব। দেখেন আপনি আবার এই কথা জায়েদ সাহেবকে বলে দিয়েন না যেন। আব্দুল কুদ্দুস সাহেব অবাক হয়ে বললেন, হঠাৎ করে আবার একজনের বাসায় বেড়াতে যায় কেমন করে? তাদের একটা ব্যবস্থা আছে না? হালিমা খাতুন তীক্ষ্ণ চিন্তা ভাবনা করে বললেন, এটাই তো, তাদের কোনো ব্যবস্থা নেওয়ার আগেই গিয়ে দেখব আফরার সাথে রহিমা বেগম কেমন আচরণ করেন। আচ্ছা ঠিক আছে, তো কালকে যাও, গিয়ে দেখে আসো। হালিমা খাতুন খুশি হয়ে বললেন, আচ্ছা, জাযাকাল্লাহ খয়রান। পরের দিন দুপুরের পরপরই হালিমা খাতুন আর আব্দুল কুদ্দুস সাহেব এসে হাজির হলেন জায়েদ সাহেবের বাসায়। এসে দেখেন আফরা উঠোন ঝাড়ু দিচ্ছে আর রহিমা বেগম আর তার ছেলে মেয়ে বসে দুপুরের খাবার খাচ্ছে। এটা দেখে তো হালিমা বেগম আর আব্দুল কুদ্দুস সাহেব একে অপরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। হালিমা খাতুন ফিসফিসিয়ে বলছে, আব্দুল কুদ্দুস সাহেবকে দেখেছেন? যা বলেছিলাম। আফরা তাদেরকে দেখে ঝাড়ু রেখে দৌড়ে এসে হালিমা খাতুনকে জড়িয়ে ধরল। হালিমা খাতুনের চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মনে মনে বলল, কেন যে তোকে পেটে ধরতে পারলাম না মা, তাহলে তো আজ এত কষ্টে থাকতে দিতাম না, টেনে আমার কাছে নিয়ে রাখতাম। আফরা বলল, ভালো আম্মু, তোমরা এসেছ, ঘরে এসো। হালিমা খাতুন আস্তে তবে ধীর কণ্ঠে আফরার হাত টেনে তাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও মা, কথা আছে তোমার সাথে। অমনি ঘর থেকে উঁকি দিয়ে রহিমা দেখল কালো বোরকায় পা থেকে মাথা অবধি আবৃত একজন দাঁড়িয়ে আছে তার উঠোনে। সে চিৎকার করে বলল, কে এসেছে? হালিমা খাতুন এগিয়ে গিয়ে বললেন, আমরা এসেছি আপা। রহিমা বেগম খাওয়া রেখে উঠে এলেন। ও আপনারা তো হঠাৎ এই সময়, আসুন ঘরে আসুন। হালিমা ঘরে ঢুকতে ঢুকতে বলল, এলাম আপনাদের দেখতে। রহিমা খানিকটা কটাক্ষ করে বলল, তো আসবেন আপা, জানিয়ে আসবেন না? রহিমার কথার ধরন বুঝতে পেরে বলল হালিমা, কেন, আমরা হঠাৎ আসাতে বুঝি খুশি হননি? রহিমা মুখে একটা মিথ্যা হাসি টেনে বলল, আরে কি যে বলেন আপা, খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছে, তবে জানিয়ে আসলে আপনাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারতাম আর কি। আব্দুল কুদ্দুস সাহেব বললেন, না না, আমাদের জন্য কোনো ব্যবস্থা করতে হবে না, জায়েদ সাহেব বাড়িতে নেই। না 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 ভাইজান, তিনি তো ব্যবসার জন্য কাল রাতে শহরে গেছেন 1 সপ্তাহের জন্য। ইদানিং ওনার বেশি শহরে দৌড়াদৌড়ি করতে হয় আর কি। হালিমা, তুমি তাহলে বসো, আমি কিছুক্ষণ পরে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। রহিমা বলল, ভাইজান খাওয়া দাওয়া করে গেলেন না? আব্দুল কুদ্দুস সাহেব বললেন, না আজ আর না, আরেকদিন ইনশাল্লাহ। আপা আপনি বসেন, আপনাকে ভাত দিয়ে কয়টা, খান আমাদের সাথে বসে। হালিমা আফরার দিকে তাকিয়ে বলল, মা, তোমাকে দেখলাম বাহিরে এই সময় উঠোন ঝাড়ু দিচ্ছ, খেয়েছো তুমি? আফরা কিছু বলতে যাবে ঠিক তখনই রহিমা বলে ওঠে, হ্যাঁ খেয়েছে তো, ও আগেই খেয়ে নিয়েছে। আসলে হয়েছে কি আপা, আজ কয়দিন ধরে আমার কোমরটা না এত ব্যথা কি আর বলবো, তাই আজ রিদিকে ঝাড়ু দিতে বলেছিলাম। তখন আফরাই বলল যে ও নাকি ঝাড়ু দেবে, তাই ওই দিচ্ছে। আফরা রহিমার এমন মিথ্যা কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। কিভাবে একটা মানুষ এমন মিথ্যা কথা বলতে পারে? সে কি এমন ক্ষতি করেছে রহিমার যে সে এত অত্যাচার করছে তার উপর? শুধু সে সৎ মেয়ে বলে? তবে কি হয়েছে, সেও তো একটা মানুষ। একজন মানুষ হয়ে কিভাবে কেউ আরেকটা মানুষের সাথে এমন নির্মম আচরণ করতে পারে? হালিমা আফরার মুখের দিকে তাকিয়ে দেখল মেয়েটা অসহায়ের মতো দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে আছে। হালিমা হেসে বলল, হ্যাঁ আপা, আমাকে ভাত দেন, আমি খাবো, দেখি আপনার হাতের রান্না খেয়ে কেমন লাগে। রহিমাও হেসে বলল, হ্যাঁ আপনি বসেন, আমি ভাত দিচ্ছি।
হালিমা খাতুন বোরকা খুলে হাত ধুয়ে ভাত নিয়ে আফরাকে পাশে বসিয়ে জোর করে খাইয়ে দিচ্ছে। পাশ থেকে রহিমা বারবার বলছে, আপা আপনি খান, ও খেয়েছে তো। আফরাও মায়ের ভয়ে বলছে, হ্যাঁ আমি খাবো না, তুমি খাও আম্মু। তবে হালিমা জোর করে খাইয়ে দিচ্ছে আফরাকে। আর রহিমা বেগমকে উদ্দেশ্য করে বলছে, জানেন আপা, আমার বুকের দুধ খাইয়েই বড় করেছে মেয়েটাকে। কখনো একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি অন্যের আমানত বলে, শুধু পেটেই ধরতে পারেনি। এটা বলে ফুপিয়ে কেঁদে দিলেন হালিমা। আফরাও কেঁদে দিল। হালিমা নিজেকে সামলিয়ে আবার বলল, ওর মুখ দেখলে আমি বুঝি যে ও খেয়েছে নাকি খায়নি, ওর পেট ভরেছে নাকি ভরেনি। তারপর হাসি মুখে রহিমা বেগমকে বললেন, হয়তো ও দুপুরে একবার খেয়েছে, তবে আমি শিওর ওর তখন পেট ভরেনি। রহিমা বেগম একটু বিরক্তি নিয়ে বললেন, জি আপা আপনার কথা ঠিক, তবে শোনেন, জন্ম দিলেই বা বুকের দুধ খাওয়ালেই কিন্তু মা হওয়া যায় না। হালিমা নিচের দিকে তাকিয়ে আস্তে একটা তার ছেলের হাসি হেসে হাত ধুতে ধুতে রহিমাকে উদ্দেশ্য করে বলল, হয়তোবা আল্লাহই ভালো জানে। তারপর আর কিছুক্ষণ সময় আফরার সাথে কাটিয়ে তিনি আব্দুল কুদ্দুস সাহেবের সাথে চলে গেলেন। হালিমার কথা শুনে রহিমা ভাবল আফরা নিশ্চয়ই তাকে কিছু বলেছে, তাই ওনারা চলে যেতেই রহিমা আফরাকে ঘরে নিয়ে তার চুলের মুঠিতে ধরে গালে চর বসাতে বসাতে বললেন, কিরে হারামজাদি, কি বলেছিস ওই মহিলাকে যে আমাকে এতগুলো তেতো কথা শুনিয়ে গেল? আফরা ব্যথায় 2 হাত দিয়ে মাথায় ধরে কাঁদতে কাঁদতে বলল, না মা, আমি কিছুই বলিনি। তারপর রহিমা আফরাকে মারতে মারতে বলল, ওই মহিলা তোকে গান্ডে পিণ্ডে গিলিয়ে দিয়ে গেছে না, আজ থেকে 2 দিন তোর খাওয়া বন্ধ। তারপর আফরাকে ছেড়ে দিয়ে হৃদিকে নিয়ে অন্য ঘরে চলে যায়। আফরা মেঝেতে লুটিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, হে আল্লাহ, তুমি কি দেখো না তোমার বান্দির ওপর হওয়া এই অত্যাচার? ইয়া রব, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে এই নরক থেকে রক্ষা করো আল্লাহ। যে কোনো একটা জায়গায় হলেও তুমি আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দাও ইয়া রব। আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ, আমি যে আর সহ্য করতে পারছি না। ওইদিকে বাসায় গিয়ে হালিমা খাতুন আব্দুল কুদ্দুস সাহেবকে উদ্দেশ্য করে বলল, দেখলেন আমি যা ভেবেছিলাম, আমার মেয়েটার ওপর ওই মহিলা অকথ্য নির্যাতন করে। আমার সহজ সরল মেয়েটা মুখ বুজে সব সহ্য করে, কাউকে কিছু বলতেও পারে না। ওগো, আপনি জায়েদ সাহেব আসলেই এইবার তার সাথে আফরার বিয়ের ব্যাপারে কথা বলবেন। মেয়েটাকে এই নরক থেকে বের করে আনার এই একটাই উপায়। আব্দুল কুদ্দুস সাহেব শান্ত গলায় জবাব দিল, বিয়ের ব্যাপারে যে কথা বলবো, আগে হাতে তো কোনো ভালো ছেলের সন্ধান পাই। চেনা জানায় তো তেমন ভালো কোনো ছেলেও দেখি না যে বিয়ের প্রস্তাব দিব। হালিমা খাতুন কিছু একটা ভেবে জবাব দিল, তা নিয়ে আপনি চিন্তা করেন না। হঠাৎ মনে পড়ল, বেশ কয়েক মাস আগে আমার মাদ্রাসার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল। তখন কথায় কথায় এক পর্যায়ে তাকে উমারের কথা বললে সে বলেছিল তারও নাকি এক বোনের ছেলে আছে যে উমারের মতো এমন শিক্ষিত, এখনও পড়ালেখা করছে। আবার ছেলেটা নাকি খুবই যোগ্যতাপূর্ণ, লেখাপড়ার পাশাপাশি নাকি বড় একটা নিজস্ব শোরুমের মালিক, বেশ ধনী, সচ্ছল আর দিনদার ফ্যামিলি। শুনেছি একটাই নাকি ছেলে, বাবা মায়ের খুবই আদরের। আমার তো শুনেই আফরার কথা মাথায় এসেছিল, তবে মেয়েটা আর একটু বড় হোক ভেবে কথা বাড়েনি। তবে এখন যা পরিস্থিতি, আর বড় হওয়া লাগবে না, আগে আমার মেয়েটাকে ওই নরক থেকে বের করি। তো তোমার বান্ধবী কি তোমাকে তার জন্য পাত্রী খুঁজতে বলেছে নাকি? আরে না, এমনি উমায়ের ব্যাপারে কথা উঠেছিল, তাই ওনার বোনের ছেলের ব্যাপারে বলেছে। তো তুমি কি করে জানলে যে তারা এখন তাদের ছেলেকে বিয়ে করাবে বা এখানে বিয়ে করাতে রাজি হবে? একটু কথা বলে দেখলে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? না হয় আমরাই মেয়ের জন্য প্রস্তাব দিলাম। আব্দুল কুদ্দুস ভেবে বললেন, চেষ্টা করে দেখতে পারো। দেখো আল্লাহ রিজিকে কি রেখেছেন মেয়েটার। ওইদিকে রহিমা হৃদের মাথায় তেল দিতে দিতে তাকে বলছে, শোন, যা দেখছি এই মেয়েকে বেশি দিন আর ঘরে রাখা যাবে না, বুঝলি? হৃদি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন আম্মা? রহিমা বেগম মেয়ের মাথায় আস্তে করে একটা টোকা দিয়ে বললেন, কিছুই বুঝিস না তুই? দেখলি না ওই দিন কিভাবে বাইরের মানুষের মুখ থেকে কথা শুনতে হলো ওর জন্য? আমি নিশ্চিত ওই মহিলা আমাদের ওপর সন্দেহ করে গেছে। দেখ, আবার না জায়েদ আসলে তার কাছে সালিশ বসায়। আমি চাই না ওই মেয়ের কারণে মানুষ আমাকে খারাপ ভাবুক। এমনিতেও বাড়ির আশেপাশের লোকজন ইদানিং বাড়ির আশেপাশে খুব বেশি উঁকি ঝুঁকি মারে, কে জানে কিছু বুঝতে পারে কিনা। যাই হোক, আপদ বেশি দিন রাখতে নেই ঘরে। ভাবছি শীঘ্রই বিদায় করার কথা। কিভাবে বিদায় করবা আম্মা? ওর আব্বা জানলে তো আমাদেরই পরে বাড়ি থেকে বের করে দিবে। আরে আল্লাহ, তোর মাথা যদি মোর খোদা একটু বুদ্ধি দিত তাহলে কতই না ভালো হতো। আমি করে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছি? আমি তো ওকে বিয়ে দেওয়ার কথা বলছি। হৃদি এবার আরেকটু অবাক হয়ে বলল, কি বলো আম্মা? উমায়ের ভাই সবাই বিদেশে গেছে, আর যাওয়ার আগে দেখলাম একদিন তার আব্বাকে বলছে সে এসে নাকি আফরার বিয়ের ব্যাপারে ভাববে। তাহলে তুমি কি করে বিয়ে দেবে আম্মা? আর কি করে বা রাজি করাবা তাদের? রাহিমা মুচকি হেসে জবাব দিল, আরে চিন্তা করিস না, তাদের আমি রাজি করিয়ে ফেলবো। এই চিন্তা তো আমারই। শোন, কয়েকদিন আগে আমাদের গ্রামের আঞ্জুমান খালা আছে না, ওই যে তোর নানুর বাড়িতে ঘটকালি করে যে মহিলাটা,
সে একটা সম্বন্ধের কথা বলেছিল। তার হাতে নাকি একটা ছেলে আছে। ছেলের বাড়ির অবস্থা নাকি বিরাট ধনী। ছেলেরা 2 ভাই আর একটা ছোট বোন। তাছাড়া বাপের এত সম্পত্তি, উত্তরাধিকার তো তারা 2 ভাই। শোন, আফরা এই বিয়েতে রাজি হলে সারা জীবন বসে বসে খেতে পারবে, বুঝলি? হৃদি মুখটাকে ছোট করে বলল, বুঝলাম আম্মা, এত বড়লোক জায়গায় তুমি ওই আফরাকে বিয়ে দিতে চাচ্ছ? রহিমা মেয়ের মনের কথা বুঝতে পেরে মুচকি এসে মেয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, হারে আমার সোনার চান রে, তোর মন খারাপ করার কিছু নাই। সব দিক দিয়ে পারফেক্ট হলে আমি বিয়েটা তড়িয়ে দিতাম, ওই সতীরের মেয়ের জন্য বলতাম না। হৃদি অবাক হয়ে বলল, মানে? রহিমা একটা শয়তানি হাসি হেসে বলল, মানে কিছুই না। ছেলের ফ্যামিলি বড়লোক হলেই কি হবে? ছেলের মাথার সমস্যা আছে, মানে একটু পাগল আর কি, বুঝলি? কি বলো আম্মা? এমন হলে তুমি আফরাকে বিয়ে দিবা কেমনে? সবাই তো বুঝেই যাবে যে ছেলে পাগল। এখন বোঝার কোনো উপায় নেই। ছেলের এই রোগ সবসময় থাকে না, এটা বছরে 3-4 বার ভাসে, আবার ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়। আবার অনেকে বলে শুনি এইসব রোগ নাকি অনেক সময় বিয়ে করলেও সেরে যায়। এখন দেখা যাক ওই পোড়া কপালের কপালে কি আছে। তুই শুধু শোন, এখানে আফরাকে বিয়ে দিয়ে দিলে ছেলের ফ্যামিলি থেকে আমি 3 লক্ষ টাকা পাবো, বুঝলি? ছেলের মা নাকি বলেছে কোনো একভাবে শুধু বিয়েটা করাতে পারলেই হলো। আফরা এসব শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একটা মানুষ ঠিক কতটা জঘন্য হলে এভাবে জেনে শুনে একটা মানুষকে আগুনের দিকে ঠেলে দিতে পারে তা তার জানা নেই। তবে এই মুহূর্তে তার রহিমা বেগমকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে। সে আর সহ্য করতে না পেরে বলে উঠল, ছি আম্মা, ছি, তুমি কিভাবে সব জেনে শুনে আমার জন্য এমন একটা নিকৃষ্ট চিন্তা করতে পারলে? রহিমা বেগম চমকে উঠে আফরার দিকে তাকালেন, তারপর হৃদির দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দিলেন। আফরা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার কি এমন ক্ষতি করেছে যে তুমি আমার জীবনটাকে এমন দুর্বিষহ করে রেখেছ? আমি তো কখনোই তোমার নামে কোনো বদনাম করিনি কারো কাছে, কখনোই তো তোমার বা তোমার সন্তানদের কোনো কাজে বাধা প্রদান করিনি। তো আমার সাথে এমন নিকৃষ্ট ব্যবহার কেন করছো আম্মা? তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিও না আম্মা, এর থেকে ভালো তুমি আমাকে মেরেই ফেলো, তবুও এমন জায়গায় বিয়ে দিও না আম্মা, তোমার 2টা পায়ে পড়ি আমি। রহিমা হন্তদন্ত হয়ে হৃদিকে ফিসফিসিয়ে বলল, কিরে, ও কখন এসে সব শুনে ফেলল রে? হৃদি মায়ের দিকে তাকিয়ে বলল, জানি না আম্মা, এখন কি হবে? রহিমা উঠে আফরার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি আর হবে, ভেবেছিলাম আস্তে আস্তে বিয়ের কথাটা তোর বাবাকে বলে তাকে রাজি করাবো। এখন যেহেতু তুই শুনেই ফেলেছিস, তো আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। তোকে আবার আমার কোনো বিশ্বাস নেই, কখন কাকে কি বলে দিস কোনো ঠিক ঠিকানা নেই। আফরা ভয়ে কাঁপতে কাঁপতে রহিমার পায়ে লুটিয়ে পড়ল, তার 2 পা জড়িয়ে ধরে বলল, আম্মা দয়া করো, এমন অবিচার করো না আমার সাথে, দয়া করো আম্মা। রহিমা বেগম আফরার 2 হাত ধরে তাকে টেনে আস্তে আস্তে তুলে তার 2 চোখের পানি মুছতে মুছতে বলল, শোন মা, কান্না করিস না। আমি কি মা হয়ে তোর কখনো খারাপ চাইবে বল? বিশ্বাস কর, ছেলেটা খুবই ভালো, তারা খুবই ধনী, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তোর সেখানে বিয়ে হলে রাজরানীর মতো জীবন কাটাবে, তোর আর কোনো কষ্ট থাকবে না। সাথে আমরাও না হয় উপহার স্বরূপ ফ্রিতে 3 লক্ষ টাকা পেলাম। এখন তুই কি চাস না এমন সুখের জীবন বল? আফরা ভয় কাঁপতে কাঁপতে বলছে, মা, ছেলেটা পাগল, একটা পাগল ছেলের সাথে তুমি জেনে শুনে আমার বিয়ে দিও না প্লিজ, দয়া করো। রহিমা কথা ঘুরিয়ে বলল, আরে তুই আমার কথা ভুল শুনেছিস, ছেলে পুরোপুরি পাগল না তো, সবই ঠিক আছে, শুধু মাথায় হালকা একটু সমস্যা। আম্মা প্লিজ আমাকে এখানে বিয়ে দিও না প্লিজ। রহিমা শান্ত স্বরে বলছে, আফরা শোন মা, শুধু শুধু ব্যাপারটাকে বড় করতে বাধ্য করিস না। আমি কি চাই বল, রোজ রোজ তোর গায়ে হাত তুলতে? কেন আমাকে তুই বাধ্য করিস বলতো? তারপর আফরার গালে হাত দিয়ে বলল, শোন, তোকে আমি এখানে বিয়ে দিবই, তা তুই রাজি থাকিস আর না থাকিস, তাই শুধু শুধু ব্যাপারটাকে বড় করিস না, বুঝলি? ও আরেকটা কথা শুনে রাখ, একে তো তোর বাবার হার্টের প্রবলেম, আর দ্বিতীয়ত ওমায়েরটা সবে মাত্র কয়েকদিন হলো বিদেশে গেছে। ছেলেটা কত স্বপ্ন নিয়ে বিদেশে গেছে পড়ালেখা করতে। এখন তুই কি চাস যে তোর এমন অবস্থার কথা শুনে তোর ভাই বিদেশ থেকে ছুটে চলে আসুক, তার স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দিক? নাকি তুই এটা চাস যে তোর কারণে ঘরে অশান্তি সৃষ্টি হয়ে তোর বাবা হার্ট অ্যাটাক করে মারা যাক? কোনটা বল মা? কথাগুলো শুনে আফরার ঘেন্নার দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে বলল, তুমি এত খারাপ আম্মা, এত নিষ্ঠুর তুমি? রহিমা মুচকি হাসি দিয়ে বলল, কেন, এটা কি আজ তুই নতুন করে বুঝতে পারলি নাকি? শোন মেয়ে, বিয়ে তোর, ডিসিশন তোর, এখন তুই ভাব তুই কোনটা করবি। আমি তোর মতের বিরুদ্ধে গিয়ে কিচ্ছু করবো না বাবা, তুই ভাব তুই কি চাস, বিয়ে করতে চাস নাকি উমায়ের তার ভেঙে যাওয়ার স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসুক এটা চাস? না আম্মা, না, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার জীবনটাকে শেষ করে দাও, তবুও আমার ভাইটার জীবনকে নষ্ট করো না। তুমি ভাইকে কিচ্ছু বলবে না, আমি চাই না আমার জন্য আমার ভাইয়ের স্বপ্নগুলো নষ্ট হোক। রহিমা এসে বলল, এই তোমার লক্ষ্মী মেয়ে, বুঝে গিয়েছিস, জানিস তুই কিন্তু খুবই বুদ্ধিমতী। আচ্ছা তাহলে তোর বাবা আসলে তার সাথে আলোচনা করব, তখন তোর মতামত জানতে চাইলে হ্যাঁ বলে দিস, নইলে তো জানিসই কি হবে। আফরা ভয় ভয় বলল, না না, আমি হ্যাঁই বলবো, এই তো ভালো মেয়ে আমার, বলে চলে গেল রহিমা।
আফরা তাহলে বিয়ের প্রস্তুতি নিতে থাকো বলে মায়ের পেছনে পেছনে চলে গেল হৃদিও। আফরা আবারও মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলো আর বলল, হে আল্লাহ, মুক্তি পাওয়ার শেষ আশাটুকু যে শেষ হয়ে গেল। ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে হয়তো এই বাড়ি থেকে রক্ষা পাবো, এই ইচ্ছাটাও যে শেষ হয়ে গেল। ইয়া রব, হে আল্লাহ, আমার জীবনটা বুঝে এমনই। পরক্ষণে আফরা বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটা কি করছি? আমি রবের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করছি? এত সাহস তুমি কোথায় পেলে আফরা? তুমি কি তোমার রবের চেয়ে বেশি জানো? না না, আমি আর কোনো চিন্তা করব না। আমার রবই আমাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এরপর থেকে আফরা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রবের কাছে শুধু একটাই দোয়া করছে যে, হে আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, উত্তম পরিকল্পনাকারী। আমার চিন্তা তো সীমিত, তবে আপনার চিন্তা অসীম হে রব। আমার জন্য যা উত্তম তাই আপনি আমার জন্য সহজ করে দিন ইয়া আল্লাহ। উমায়ের ফোন দিয়ে রহিমা বেগমের ফোনে আফরার সাথে কথা বলতে চাইলেও আফরা স্বাভাবিকভাবে কথা বলে উমায়ের সাথে এই বিষয়ে তাকে কিছুই বুঝতে দেয় না। কিছুদিন পর জায়েদ সাহেবও ফিরে আসে শহর থেকে। রহিমা বেগমও ফোন দিয়ে আটতে থাকেন যে কিভাবে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বলবেন বিষয়টা জায়েদ সাহেবকে, তাই তিনি সব ব্যবস্থা পূর্ব থেকে করে রাখেন। তিনি আঞ্জুমান খালার কাছ থেকে ছেলের মায়ের ফোন নাম্বার নিয়ে ছেলের মায়ের সাথে কথা বলেন। ছেলের মাকে বলেন যে, দেখেন, আমি মেয়ের সৎ মা, তাই মেয়েকে এমন জায়গায় বিয়ে দিতে রাজি হয়েছি, তবে মেয়ের বাবা ভাই তারা কিন্তু আপনার ছেলের ব্যাপারে জানলে বিয়েতে রাজি হবে না। ছেলের মা বলল, আরে না না আপা, আমার ছেলে এখন ডাক্তার দেখিয়ে রেগুলার ওষুধ খাচ্ছে, এখন সুস্থই আছে, কেউ দেখলে সহজে বুঝতে পারবে না যে তার মাথার সমস্যা। আসলে তার এই সমস্যাটা এমন যে বছরে 3 থেকে 4 বার হয়, তারপর কয়েক মাস থাকে, আবার ডাক্তার দেখিয়ে ঔষধ চেঞ্জ করে আনলে আবার কয়েক মাসের জন্য সুস্থ হয়। আপা, আপনি চিন্তা করবেন না, 2 মাস আগে তাকে ডাক্তার দেখিয়ে ঔষধ চেঞ্জ করে এনেছি, এখন কয়েক মাসের মধ্যে আর অসুস্থ হবে না আশা করি। রহিমা হাফ ছেড়ে বলল, হো আচ্ছা, তাহলে তো ভালোই। দেখেন, কেউ যেন আপনার সাথে আবার আমার এগ্রিমেন্টের কথা জানতে না পারে। এই 3 লক্ষ টাকার কথা শুধু আপনার আর আমার মাঝে থাকবে। ছেলের মা বলল, অবশ্যই, আপনি নিশ্চিন্তে থাকেন, এই কথা কেউ জানতে পারবে না, আর বিয়ের দিনই আমি আপনার হাতে টাকাটা তুলে দিব। আপনি আমার যে উপকার করেছেন, আমার ছেলের তো বিয়ে ঠিক হয়, তবে সেই সমস্যার কথা শুনলে বিয়ে ভেঙে যায়। তবে এবার কোনো সমস্যা হবে না, কারণ এইবার আমি আমাদের গ্রামের ঠিকানা দেইনি, এবার শহরের বাসার ঠিকানা দিয়েছি, যেখানে কেউই আমার ছেলের সমস্যার ব্যাপারে কিছুই জানে না। কারণ এই সমস্যা দেখা দিলে আমি আমার ছেলেকে নিয়ে গ্রামে আমার শ্বশুর বাড়িতে চলে যাই। বুঝলেন আপা? হ্যাঁ বুঝলাম, দেখেন যেন প্ল্যান অনুযায়ী কাজ হয়। কথাটা বলে শেষ করল রহিমা। দুপুরে জায়েদ সাহেব খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছেন। এমন সময় রহিমা এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই শুনেন, আপনার সাথে না একটা জরুরি কথা ছিল। জায়েদ সাহেব চোখ বন্ধ রেখে বললেন, বলো। 1 সপ্তাহ পর বাড়িতে এসেছে, তোমার সব কথা শোনার জন্যই তো, বলো কি বলবে। রহিমা বেগম কিছুটা লাজুক ভাব নিয়ে বলল, মশকরা করবেন না তো, সত্যি জরুরি কথা ছিল। জায়েদ সাহেব এবার চোখ মেলে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, বলো, শুনছি। রহিমা আমতামতা করে বলল, আচ্ছা, আমাদের আফরা তো যথেষ্ট বড় হয়েছে, বয়স 17 গিয়ে 18 পড়েছে, ওর বিয়ের ব্যাপারে কি কিছু চিন্তা করছেন না আপনি? জায়েদ অবাক হয়ে বলল, কেন বলো তো হঠাৎ এই কথা? রহিমা কিছুটা সংকোচ নিয়ে বলল, আসলে আমার এক খালা কিছুদিন আগে আমার কাছে হৃদির জন্য একটা বিয়ের প্রস্তাব দিল। বলল, ছেলের ফ্যামিলি নাকি বিরাট বড় লোক, ছেলেদের নাকি খুব ভালো অবস্থা, ঢাকা শহরে বড় বাড়িও আছে, ফ্যামিলিটাও খুব বেশি বড় না, 2 ভাই 1 বোন। জায়েদ গম্ভীর গলায় বলল, বুঝলাম, তো এখানে আফরার কথা আসলো কিভাবে? রহিমা কিছুটা ভয় নিয়ে বলল, কি বলেন এসব আপনি? আপনি বুঝেন না আমার মেয়ে কোনটা বড়, আফরা নাকি হৃদি? বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিলে তো পরের লোকজনে আমার বড় মেয়ের নামে গাল মন্দ করবে, বলবে নিশ্চয়ই বড় মেয়েটার কোনো না কোনো সমস্যা আছে, তাই বড় বোনকে রেখে ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, এগুলো কি ভালো শোনাবে? তাছাড়া আমার কাছে আমার 2 মেয়ে সমান জানি, এত ভালো জায়গায় হৃদিকে বিয়ে দিলে সে সারা জীবন সুখে শান্তিতেই থাকবে। তবে আফরাও তো আমারই মেয়ে, আমি তো তার সুখ দেখেও শান্তি পাবো, তাই না? কথাগুলো রহিমা এমন আবেগ মিশিয়ে বললেন যে এক মুহূর্তের জন্য জায়েদ সাহেব ভুলে গেলেন যে রহিমা আফরার সৎ মা। তিনি কিছুটা চিন্তিত হয়ে বললেন, সবই তো বুঝলাম, তবে উমায়ের যে বলল সে দেশে এসে পরে আফরার বিয়ে দেবে, তো আমি কি করে এখন তার কাছে আফরার বিয়ের কথা বলি বলো তো? সে কি রাজি হবে? আরে কেন রাজি হবে না? এমন ভালো ঘর পাবেই বা কোথায়? আপনি বুঝিয়ে বললেই দেখবেন সে ঠিকই রাজি হয়ে গেছে। জায়েদ আগ্রহের সুরে জিজ্ঞেস করল, তবে ছেলে কেমন? মনে রেখো, আমার মেয়ে কিন্তু ধার্মিক, তার জন্য কিন্তু ধার্মিক ছেলেই লাগবে। তাছাড়া ছেলে ধার্মিক না হলে উমায়ের আবার সম্মতি দিবে না, তা সে যতই টাকাওয়ালা হোক। জায়েদ সাহেবের কথায় রহিমা একগাল হেসে জবাব দিল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, শুনেছি ছেলে ধার্মিক,
ছেলে কখনো জুম্মার নামাজ বাদ দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, আবার হালকা চাপদারিও আছে। আপনি চিন্তা করেন না, ছেলে শিক্ষিত, শান্ত, ভদ্র। জায়েদ পুনরায় ভেবে বলল, কিন্তু আমার মেয়ে যে অনেক বেশি ধার্মিক, এমন ছেলে সে পছন্দ করবে? রহিমা পূর্ব অভিজ্ঞতার ভরে জবাব দিল, করবে মানে 100% করবে। আপনি জানেন না আমাদের আফরা কত লক্ষ্মী মেয়ে, দরকার পড়লে সে ছেলেকে বিয়ে করে আরো ধার্মিক বানিয়ে নেবে, সমস্যা কি? জায়েদ সাহেব একজন সাধারণ মুসলিম, তার কাছে এগুলো গুণ সম্পন্ন একটা ছেলেকে মোটামুটি ধার্মিক বলে মেনে নিতে তেমন অসুবিধা হলো না। জায়েদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিকই বলেছ, মেয়েটাও বড় হয়ে গেছে, উমায়ের আসার অপেক্ষায় বসে থাকলে বেশি দেরি হয়ে যাবে। তাছাড়া আল্লাহ কার রিজিক কোথায় লিখে রেখেছে তা তো আর কেউ জানে না। আচ্ছা, তুমি ছেলের ঠিকানা দাও, আমি খোঁজ খবর নিয়ে দেখি, ভালো হলে পরে না হয় আফরা আর উমায়ের সাথে কথা বলে সামনের দিকে এগোনো যাবে। রহিমা বেগম চালাকি করে বললেন, ছেলেদের তো ঢাকা শহরে বাসা আছে, তো তারা ছোট থেকে সেখানেই থাকে, আপনি সেখানে খোঁজখবর নিয়ে দেখলেই তাদের ব্যাপারে সবকিছু জানতে পারবেন। স্ত্রীর কথায় সম্মতি দিয়ে বললেন জায়েদ সাহেব, আচ্ছা ঠিক আছে, সেখানকার ঠিকানা দাও, যেখানে থাকে সেখানে খোঁজ নিলেই বেশি ভালো হবে। জায়েদ সাহেব সেদিন মসজিদে গিয়ে এই বিয়ের সম্বন্ধের ব্যাপারে আব্দুল কুদ্দুস সাহেবকে জানালেন। তিনি বাধা দিয়ে বলেন, জায়েদ সাহেব, আপনার মেয়ে ছোটবেলা থেকে পরিপূর্ণ পর্দানশীল, দিনদার একটা মেয়ে, তার জন্য আপনি দিনদার ধার্মিক একটা ছেলে খুঁজে বের করেন। এখনই এত তাড়াহুড়ো করে এমন ছেলের কাছে বিয়ে দিয়ে দেওয়ার কি দরকার? আরও কত বিয়ের ঘর আসবে, আমাদের আফরা কি কোনো অংশে কম? জায়েদ সাহেবের মুখ দেখে মনে হলো আব্দুল কুদ্দুস সাহেবের কথাটা তার মনে ধরল না খুব একটা, তাই তিনি দ্বিমত করে বললেন, না না ইমাম সাহেব, ছেলের নাকি ধার্মিক, ভালো ফ্যামিলির, আর ছেলের ফ্যামিলির অবস্থাও নাকি বিরাট সচ্ছল। আমি চাই আমার মা মরা মেয়েটার জীবনে কোনো অপ্রাপ্তি না থাকুক, মেয়েটা আমার সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাক। জায়েদ সাহেবের কথা শুনে আব্দুল কুদ্দুস বললেন, শোনেন জায়েদ সাহেব, শুধু সচ্ছলতা থাকলেই একটা মানুষ সুখী হতে পারে না। সুখী হওয়ার জন্য প্রতিটা মানুষের তার জন্য উপযোগী এমন পরিবেশ লাগে, আর আমার মনে তো হয় আফরা যেমন মেয়ে, তার জন্য উপযোগী একটা দিনদার পরিপূর্ণ পর্দানশীল ফ্যামিলি, যেখানে পরিপূর্ণ পর্দার পরিবেশ থাকবে। এবার জায়েদ সাহেব খানিকটা কথা ঘুরিয়ে বললেন, আচ্ছা আগে গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি, খোঁজ খবর নিলেই তো আর বিয়ে হয়ে যায় না। আব্দুল কুদ্দুস সাহেব বুঝলেন জায়েদ সাহেব চান না এ ব্যাপারে তাকে কেউ বাধা দিক, তাই তিনি আর কথা বাড়ালেন না, শুধু বললেন, জি আপনি যা ভালো মনে করেন। তবে তিনি বাসায় গিয়ে এই খবর হালিমা খাতুনকে জানালে সে অবাক হয়ে বলেন, কি, আপনি বাধা দিলেন না কেন? আল্লাহ জানে কেমন ছেলের কাছে না আবার মেয়েটাকে গুছিয়ে দেয় ওই মহিলা। আব্দুল কুদ্দুস সাহেব উত্তেজিত গলায় বললেন, বুঝাইনি মানে? যথেষ্ট বুঝিয়েছি, তবে কোনো লাভ হয়নি। জায়েদ সাহেবেরও সম্মতি আছে এখানে বিয়ে দিতে, আর আমি এত জোর দিয়ে নাই বা করব কিভাবে? তুমিও তো সে ছেলের ব্যাপারে তেমন কোনো কথা এগোতে পারলে না, নয়তো ওই ছেলের ব্যাপারে জায়েদ সাহেবকে জানিয়ে এই সম্বন্ধের বিষয়টা একটু দমিয়ে রাখতাম, দেখতাম তিনি কি বলেন। হালিমা খাতুন শান্ত স্বরে জবাব দিল, আমি তো কল দিয়েছিলাম আমার বান্ধবী রাফিসাকে, তাকে বললামও আফরার ব্যাপারে, সে অবশ্য আফরার ব্যাপারে সব শুনে পছন্দই করেছিল, আর তার বোনের সাথেও এই ব্যাপারে কথা বলেছিল, তবে তারা নাকি অন্য আরেকটা জায়গায় বিয়ের আলাপ করছে, তাই এই ব্যাপারে এখন এগোতে পারছে না। এখন আপনি বলেন, যে জায়গায় তারা এগোতে পারছে না সেখানে আমি তো আর কিছু বলতে পারি না, তাই না? হালিমা বেগমের কথায় আব্দুল কুদ্দুস সাহেব হতাশ হয়ে বললেন, আচ্ছা বাধা দাও, আল্লাহ ভরসা, আশা রাখো যা হবে ইনশাআল্লাহ ভালোই হবে। হালিমা কিছু একটা ভেবে বলল, আচ্ছা আরেকটা কল দিয়ে দেখি রাফিসাকে, এখন যদি তাদের মনটা পরিবর্তন হয়। আব্দুল কুদ্দুস বলল, আহা কি বলো হালিমা, আমরা মেয়ের পরিবার হয়ে এত আগ্রহ দেখালে তারা কি ভাববে? তারা তো পরে বলবে নিশ্চয় মেয়ের কোনো সমস্যা আছে, নয়তো এত আগ্রহী কেন, তাই না? হালিমা বলল, আরে না, তারা এমন মন মানসিকতার মানুষ না। হালিমা অনুরোধের সুরে বলল, দেই না একটা কল, দিয়েই দেখি না কি হয়। বাবা মাকে খুব জরুরি বিষয়ে কথা বলতে দেখে পাশের ঘর থেকে বেরিয়ে এসে অনুমতি নিয়ে বলল জাইফা, আম্মা আসবো? হালিমা খাতুন মেয়ের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ আয় মা। জাইফা এসে বাবার পাশে বসে কৌতূহলের স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মা? আফরাপুর, তোমরা তার ব্যাপারে কি নিয়ে এত চিন্তিত? মেয়ের কথায় হালিমা বেগম একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, কি আর বলবো রে মা, তোর জায়েদ আঙ্কেল আফরার বিয়ে ঠিক করেছে। মায়ের কথায় চমকে গিয়ে বলল জাইফা, হ্যাঁ কি বলো আম্মা? উমায়ের ভাইয়া তো দেশের বাহিরে, তাহলে আফরা আপুর বিয়ে ঠিক করে কিভাবে? এটাই তো বলছি আমিও, উমায়েরটা দেশে থাকলেও না হয় বিয়ে নিয়ে কিছুটা ভাবা যেত। মেয়ে যেহেতু বড় হয়েছে বিয়ে তো দেওয়া লাগবে, তাই বলে ভাই বিদেশ আর বোনের বিয়ে দেওয়ার এত তোড়জোড় লাগলো। ছেলেটা সেদিন যাওয়ার সময় বলে গেছে যে সে দেশে এসে পরে আফরার বিয়ে নিয়ে ভাববে, আর এরই মাঝে তারা এগুলো নিয়ে দেখাশোনা শুরু করে দিয়েছে। এগুলো শুনে জাইফা জিজ্ঞেস করল, ছেলে কি ধার্মিক আম্মা? আব্দুল কুদ্দুস সাহেব উত্তর দিলেন, জায়েদ সাহেব তো বললেন ছেলে নাকি ধার্মিক, তবে আমার মনে হয় সাধারণ মুসলিম পরিবার হবে।
না না আব্বা, এটা ঠিক হবে না। আফরা আপু একটা নেককার মেয়ে, তার জন্য এমন ছেলে পারফেক্ট না। তোমরা আপুর জন্য উমায়ের ভাইয়ার মতো একজন ছেলে খুঁজে বের করো আম্মা। মেয়ের কথায় এক বুক হতাশা নিয়ে বলল হালিমা। আমরা কি করব মা? আমরা ভালো চাইলে কি আফরার উপর যে আমাদের পুরোপুরি জোর খাটে না, কেননা তার বাবা এখনো বেঁচে আছে। আমরা তোর ক্ষেত্রে যেমন জোর দিতে পারবো, আফরার ক্ষেত্রে কি আর তা পারবো বল? তবে আফরা যদি সত্যি আমার পেটের সন্তান হতো, তাহলে ওর জন্য নিশ্চয়ই আমি উমায়ের মতো একটা ছেলেই খুঁজে বের করতাম। শেষের কথাটা বলে কিছুক্ষণের জন্য থমকে গেলেন হালিমা। কিছু একটা ভেবে একবার নিজের স্বামী আর একবার মেয়ের মুখের দিকে তাকালেন তিনি। জাইফা মায়ের মুখ থেকে এই কথাটা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে আমি যাই, পড়তে বসি বলে ওই ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে এসে আচমকায় হার্টবিটটা বেড়ে গেল জাইফার। মনে মনে বলছে, হে আল্লাহ, কি করলে তুমি এটা? কতবার না তোমাকে বলেছি উমায়ের ভাইয়াকে নিয়ে কিছু ভাবতে চাই না আমি। হায় আল্লাহ, এমনকি নির্দিষ্টভাবে তাকে চেয়ে কোনো দোয়াও করতে চাই না আমি তোমার নিকট। কেন যে তাকে তুমি এমন পারফেক্টভাবে বানালে? না হয় শয়তান তো এই বিষয়ে ধোঁকা দেওয়ার কোনো অপশনও খুঁজে পেত না, তাই না? না না, আমি ওনাকে নিয়ে কিছু ভাবতে চাই না। যদি আমার জন্য উত্তম হয় তাহলে তো তুমি রাজ্জাক, রিজিকের মালিক তো আছোই। নফসের ধোঁকা থেকে বাঁচাও রব, শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। মেয়ে চলে যেতে স্বামীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল হালিমা, এই জাইফের বাবা, একটা মাসাআলা বলুন তো। আব্দুল কুদ্দুস সাহেব স্ত্রীর কথায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি? হালিমা খুব ভেবে প্রশ্ন করল, আচ্ছা, আমরা তো আফরার দুধ বাবা মা, আর জাইফা তার দুধ ভাই বোন। সে হিসেবে আমরা আফরার জন্য মাহারাম। তবে উমায়ের তো আমাদের মাহারাম না, যেহেতু আমি ওর দুধ মানা। সে হিসেবে আমার জন্য আর জাইফার জন্য উমায়ের নন মাহারাম। হ্যাঁ, নন মাহারামই তো। তাই তো ও বালেক হওয়ার পর থেকে তোমাদের সামনে আসে না, আর তোমরাও তার সামনে পর্দা করো, সহজভাবে জবাব দিলে আব্দুল কুদ্দুস সাহেব। এবার হালিমা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আচ্ছা, কেমন হয় যদি আমার আর জাইফার দুজনের জন্যই উমায়ের মাহারাম হয়ে যায়? স্ত্রীর কথায় আকাশ থেকে পড়ার ন্যায় অবাক হয়ে বললেন আব্দুল কুদ্দুস সাহেব। কি বলছো হালিমা? তুমি কি জাইফাকে উমায়ের কাছে বিয়ে দিতে চাইছ? হালিমা হেসে জবাব দিল, একদম ঠিক ধরেছেন আপনি। আমার দৃষ্টিতে উমায়ের এই জামানায় দুনিয়া ও আখিরাতের জন্য একটা পারফেক্ট ব্যক্তিত্ব। কোন মা চাইবে না যে এমন একটা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে বলুন? তাছাড়া ছেলেটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাই এখন পর্দা ফরজ হওয়ায় ওকে সামনাসামনি না দেখতে পেয়ে আমার বুকটা ফেটে যায়। আমি চাই সারা জীবন এমন পুণ্যবান সন্তানের মা হয়ে থাকতে। আব্দুল কুদ্দুস বলল, কি বলছো এসব? উমায়েরকে আমি বড় করেছি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এর থেকে দুনিয়ায় বিন্দুমাত্র কোনো বিনিময়ের আমার কোনো আশা নেই। জায়েদ সাহেব দুনিয়ামুখী মানুষ। এখন এই পরিস্থিতিতে উমায়ের সাথে জাইফার বিয়ের কথা উঠালে তিনি ভাববেন আমি ওনার থেকে বিনিময় আশা করছি। না না, এটা আমি করতে পারি না। স্বামীর কথার প্রতি উত্তরে বলল হালিমা, বিনিময় চাইব কেন আমরা? বরং আমরা তো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদকে তাকে তুলে দিতে চাইছি। আমার জাইফা আফরার 1 বছরের ছোট। আমি আফরাকে যেভাবে মানুষ করেছি ঠিক সেভাবেই জাইফাকে গড়ে তুলেছি। আজ হোক 2 বছর পরে হোক, জাইফাকেও তো বিয়ে দিতেই হবে। সেই হিসেবে আমার চোখে উমায়েরকেই তার উপযুক্ত মনে হয়েছে। আপনি একটু বেশি চিন্তা করেন সবসময়, নয়তো সবকিছু তো ঠিকই আছে। এতে উমায়ের জাইফা দুজনই আমাদের সবসময় আশেপাশে থাকতে পারবে। স্ত্রীর কথাটা গভীরভাবে ভেবে দেখলেন আব্দুল কুদ্দুস। কথাটাতে যথেষ্ট যুক্তি আছে। উমায়ের একজন দ্বীনী চেতনা সম্পন্ন ছেলে, সে এই বিষয়টা নিয়ে অন্য কিছু কখনোই চিন্তা করবে না। তাই ধীর কণ্ঠে জবাব দিল, আচ্ছা, আগে উমায়ের দেশে আসুক, তারপর এসব নিয়ে ভাবা যাবে, এখন নয়। এখন আফরার বিয়ের ঝামেলা আগে মেটুক। আর তুমি না বললে ওদের সাথে আবার কথা বলে দেখবে? তো দেখো চেষ্টা করে কিছু হয় কিনা। এটা বলে কথা ঘুরালেন তিনি। ইনশাআল্লাহ, আমি তো চেষ্টা করবই। তবে জানেন, ছেলেটার ব্যাপার যা শুনেছি ভালোই লেগেছিল ছেলেটাকে। আল্লাহ করুন যদি ছেলেটা আমাদের আফরার জন্য উত্তম হয় আর ছেলের বিয়েটা ভেঙে যায়, তারপর আবার যদি তারা আফরার ব্যাপারে বিয়ের কথাটাতে এগোতে চায়, তাহলে কতই না ভালো হতো। আব্দুল কুদ্দুস সাহেব বললেন, হ্যাঁ, এগুলো তোমার স্বপ্নতেই সম্ভব। হালিমা খাতুন বললেন, এভাবে বলেন কেন? আল্লাহ চাইলে কিনা সম্ভব। বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন উত্তম হলে কবুল করেন। জি ইনশাআল্লাহ, উত্তম হলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। রহিমা বেগমের কথায় হঠাৎ হৃদি অবাক হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, তাই নাকি আম্মা? আফরার আব্বা রাজি হয়ে গেছে? কিভাবে সম্ভব? রহিমা বেগম মেয়ের চিৎকারে জিও ভাই কামড় দিয়ে বললেন, হায় রে, কাকে কি বলেছি আমি? এই মেয়ে, তুই কি চিৎকার করে সবাইকে শোনাতে চাস নাকি? হৃদি হেসে জবাব দিল, না না আম্মা, খুশিতে জোরে বলে ফেলেছি। তবে তুমি কিভাবে এই অসাধ্য সাধন করলে বলো তো? এটা কিভাবে সম্ভব হলো? রহিমা একটা শয়তানি হাসি হেসে বলল, সম্ভব, সবই সম্ভব।
এটা তুই এখন বুঝবি না। এটা তো মহিলা মানুষের অন্যতম গুণ। তারা চাইলে ঘরের পুরুষ মানুষদের তাদের ইশারায় নাচাতে পারে, বুঝলি? রাজি হয়েছে মোটামুটি, তবে আরও বুঝিয়ে সুঝিয়ে কনফার্ম করতে হবে। 2-1 দিনের মধ্যেই মনে হয় যাবে ছেলের ব্যাপারে খোঁজ নিতে। তারা আগেই ছেলের মাকে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে রাখি, যেন আগে থেকে সব ব্যবস্থা নিয়ে রাখেন। রিদি বলল, আম্মা, ছেলের মায়ের সাথেই শুরু থেকে যোগাযোগ করছো। ছেলের বাবা কি এসব ব্যাপারে সব জানে? রহিমা বলল, ছেলের বাবা তো নেই, মারা গেছে শুনলাম। তাই তো ছেলের মা সবকিছুতে চাবি ঘোরাচ্ছে, বুঝিস না? ও বুঝলাম। তবে আম্মা, শুনেছি যে সব সংসারে পুরুষ থাকে না, মহিলাদের হাতে সব কর্তৃত্ব থাকে, সেসব সংসারে তেমন সুখ থাকে না। পরে যদি এই মহিলা আফরার উপর অত্যাচার করে? মেয়ের কথায় রহিমা খানিকটা ভেবে জবাব দিল, তাও অবশ্য ঠিক, তুই ভুল বলিসনি। তারপর কি যেন চিন্তা করে আবার বলল, আরে না, অত্যাচার করবে না। যেহেতু তার ছেলেটা অসুস্থ, তো সে আফরার মন জুগিয়ে জুগিয়ে চলবে মনে হয়। রিদি বলল, আরে আম্মা, যদি বিষয়টা এমন হতো যে আমরা কেউ তাদের ছেলের মাথার সমস্যার কথা জানি না, না জেনে মেয়েকে বিয়ে দিয়েছি, তাহলে তারা একটু ভয় থাকতো, আফরাকে একটু যত্ন করেই রাখত। তবে যে জায়গায় তারা জানে যে আমরা সব জেনে শুনে আফরাকে এখানে বিয়ে দিচ্ছি, সেখানে তো তাদের আর কোনো ভয় থাকে না। পরে যদি ওই পরিবার আফরার উপর অত্যাচার করে? আমি শুনেছি যে সংসারে স্বামী ঠিক থাকে না, সে সংসারে কখনো সুখ হয় না। আর এই ছেলের কাছে বিয়ে দিলে তো আফরার স্বামী অসুস্থই থাকবে। মেয়ের এমন বাড়তি চিন্তায় বিরক্ত হয়ে বলল রহিমা, এমন হলেও তোর বাছা এত টেনশন কিসের? ওই মেয়ে ধৈর্যের পাহাড়, আবার আল্লাহওয়ালাও। আর এমনিতেও তো ওর এখানে একটু একটু কাজকর্ম করতে কষ্ট করতেই হয়, তো সেখানে আল্লাহই তাকে সুখ দেবে। শুনেছি মানুষের সারা জীবন দুঃখ কষ্ট থাকে না, একদিন না একদিন সুখ হয়। আর বাপের বাড়িতে কষ্ট করলে শ্বশুর বাড়িতে সুখ হয়, বুঝলি? আর না হলেই বা আমাদের কি? আমরা তো মোটা অঙ্কের টাকা পাচ্ছি, সেটা বল। এই টাকা দিয়েই তোর বিয়ের সমস্ত জোগান হয়ে যাবে। আমার মাথা থেকে একটা বড় পাহাড় নামবে। শোন, আগে মা হ, তাহলে বুঝবি সন্তানের একটা ভালো গতি করতে মাকে কত কষ্ট করতে হয়। হৃদি মায়ের এমন আজগুবি কথায় অবাক হয়ে প্রশ্ন করল, মা, কি বললা? নিজের বাড়িতে কষ্ট করলে শ্বশুর বাড়িতে সুখ হয়? তবে আমি যে নিজের বাড়িতে সুখ করছি, তাহলে কি আমার শ্বশুর বাড়িতে কষ্ট হবে? রহিমা মেয়ের প্রশ্নে থতমত খেয়ে বলল, আরে এমন কিছুই হবে না। তোকে আমি ভালো করে দেখে শুনে একটা ভালো ঘরে বিয়ে দেব, যেখানে তোর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছুঁতেও পারবে না। 2-1 দিন পর জায়েদ সাহেব তার 2 চাচাতো ভাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, ছেলের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য। ঢাকায় কে রাখে কার খবর? তাছাড়া বাসার আশেপাশে ছেলের মা রহিমা বেগমের কথা আগে থেকেই বলে রাখা, যেন কেউ তাদের ব্যাপারে খোঁজ নিতে আসলে যেন ছেলের ব্যাপারে খুব ভালো রিপোর্ট দেয়। তো তাদের প্ল্যান অনুসারে জায়েদ সাহেব যখন বাসার আশেপাশে কয়েকজনের কাছে খোঁজখবর নেয়, তখন তারা বাড়িয়ে বাড়িয়ে ভালোই বলে ছেলের সম্পর্কে। আর কিছু লোককে জিজ্ঞেস করলে তারা জানায় তারা চেনেই না ছেলেকে। যাই হোক, মোটামুটি ভালো রিপোর্ট পেয়ে বাড়িতে এসে জায়েদ সাহেব উমায়েরকে জানায় সবকিছু। সব শুনে উমায়ের প্রথমে না করে দেয়। তার মত, সে দেশে এসে দেখে শুনে বোনকে একটা দিনদার ছেলের কাছে বিয়ে দেবে। তবে জায়েদ সাহেব নাছোড়বান্দা, তিনি এখনই বিয়ে দেবেন মেয়েকে, নয়তো পরবর্তীতে মেয়ের বয়স বেড়ে যাবে। এমনিতেও গ্রামের দিকে কেউই মেয়েদের এত দেরি করে বিয়ে দেয় না। সেই হিসেবে আফরা যথেষ্ট বড় হয়ে গেছে। জায়েদ উমায়েরকে বোঝায়, এখন বিয়ে না দিলে পরে ভালো ছেলে হাত থেকে বেরিয়ে যাবে। আর তোমার দেশে আসতেও তো কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে, এটা খুবই দীর্ঘ সময়। তাছাড়া বাবা হিসেবে সন্তানের ব্যাপারে এইটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চয়ই আছে আমার। এমন আরও অনেক কিছু বোঝানোর পর তিনি উমায়েরকে কিছুটা রাজি করতে সক্ষম হন। শেষে বাধ্য হয়ে উমায়ের বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমি আগে আফরার সাথে কথা বলে নিই, তারপর মতামত জানাবো। জায়েদ সাহেব বলেন, আফরার সাথে তোমার মা কথা বলেছে? আফরা বলেছে সে রাজি। আমিও কথা বলবো, তবে সবকিছু একটু এগোলেই কথা বলতে চেয়েছিলাম। তবে উমায়ের বাবার কথায় অমত করে বলল, বাবা, আপনি আগে আফরার কাছে দিন, আমি আমার মতামত দেওয়ার আগেই ওর সাথে এই ব্যাপারে কথা বলতে চাই। জায়েদ ছেলের দৃঢ়তা বুঝতে পেরে বললেন, আচ্ছা ঠিক আছে, তো কথা বলো। বলে আফরার কাছে গিয়ে ফোনটা দিয়ে ঘরে চলে আসেন। আফরা রান্নাঘরে কাজ করছিল। জায়েদের ডাকে রহিমাও আফরার সাথে বেরিয়ে এলো। উমায়ের আফরাকে ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, তুমি কোথায় আছো আফরা? একটু দূরে যাও তো। আফরা দূরে যেতে নিলে রহিমা চোখ রাঙিয়ে আফরার দিকে তাকালো। আফরা রহিমার ভয় বলল, হ্যাঁ বলো ভাইয়া, আমি শুনছি। উমায়ের বোনকে উদ্দেশ্য করে বলল, বোন শোনো, বিয়ে মানুষের জীবনে বারবার হয় না। সৌভাগ্য থাকলে একবারই উত্তম জীবনসঙ্গী বেছে নেওয়া যায়। তোমাকে ছোট থেকে আমি আল্লাহর দিনের রাস্তায় গড়ে তুলেছি। আমি চাই তোমাকে গরিব হলেও একটা দিনদার ছেলের হাতে তুলে দিতে। আমার ইচ্ছা ছিল দেশে এসে একজন দিনদার আখিরাত মুখী ছেলের কাছে তোমার হাতটা তুলে দেব। তবে আব্বার ইচ্ছা, তিনি তোমার বিয়েতে দেরি করতে চান না। তিনি আমাদের বাবা, ওনার কথা আমাদের ওপর আদেশ স্বরূপ, তাই আমি ওনার কথায় জোর দিয়ে নাও করতে পারছি না। তবে কথাবার্তা এগোলে যাই হোক, ছেলে যেমনই হোক, তুমি সবার আগে প্রাধান্য দিবে ছেলের দিনদারিতা। দেখবে ছেলে দিনদার কিনা, তোমার মতামত সবার আগে বোন। তুমি যদি বুঝো
ছেলের মাঝে দিনদারিতার কমতি আছে, তাহলে সাথে সাথে এ ব্যাপারে দ্বিমত করতে দুইবার ভাববে না। বাকিটা আমাকে জানাবে, আমি দেখব সব, ঠিক আছে? আফরা কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিল, জি ইনশাআল্লাহ ভাইয়া। উমায়ের বলল, কি হয়েছে ইসমাহান, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন বোন আমার? সত্যি করে বলো তো, তুমি কি এখন বিয়ে করতে চাও না? তোমার ইচ্ছায় আমার কাছে সর্বপ্রাধান্য পাবে। তুমি না চাইলে আমাকে বলো বোন, আমি আব্বার সাথে এখনই কথা বলবো। উমায়ের মুখে এ কথা শুনে আফরা রহিমার দিকে তাকালো। রাহিমা মাথা নাড়িয়ে তাকে জানান দিল যেন সে ভুলেও কিছু না বলে। নিজের অমত থাকা সত্ত্বেও ভাইকে কিছু বলতে না পারায় দুঃখে আফরার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ল। সে এক হাত দিয়ে চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না ভাইয়া, আব্বার ইচ্ছাই আমার ইচ্ছা। তারপর বুকে একটা আশ্বাস দিয়ে বলল, তাছাড়া আমি আল্লাহকে ভরসা করি ভাইয়া। আমি জানি তিনি আমাকে কখনো কোনো অবস্থাতে নিরাশ করবেন না এবং একাও ছেড়ে দিবেন না। আশা করি আমার জীবনে যা হবে তা ভালোর জন্য হবে ইনশাআল্লাহ। বোনের এমন মজবুত তাওয়াক্কুলে উমায়ের মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, আল্লাহর উপর তোমার এ তাওয়াক্কুল আমার অন্তরে স্বস্তি দিয়েছে ইসমাহান। ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেবেন বোন। আফরা ইনশাআল্লাহ বলে সালাম দিয়ে কল কেটে দিল। রাহিমাও আফরার দিকে তাকিয়ে আশ্বস্ততার একটা হাসি এসে আবার রান্নাঘরের দিকে চলে গেল। আফরা ফোন ফেরত দিতে বাবার কাছে এলে তিনি আফরাকে বললেন, তুমি নিশ্চয়ই শুনেছ মা, তোমার বিয়ের কথা চলছে। আফরা মাথাটা নিচু করে জবাব দিল, জি আব্বা শুনেছি। জায়েদ বলল, বিয়ের সম্বন্ধটা তোমার আম্মার কাছে তার এক আত্মীয় এনেছে, ছেলে খুবই ভালো, আমি খোঁজখবর নিয়ে দেখেছি। আফরা কিছু একটা বলার ইচ্ছে করে চারদিকে চোখ বোলাতেই দেখল বারান্দায় হৃদি দাঁড়িয়ে আছে, হাতে যদিও ফোন, তবে কিছুটা খেয়াল এখানেও রেখেছে। কিছু বললে আবার বাঁধবে আরেক কাণ্ড। তাই আফরা বলল, আব্বা তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা, বলে সে চলে আসলো। জায়েদ সাহেব মেয়ের এমন উক্তিকে সম্মতি হিসেবে ধরে নিল। তার ধারণা মেয়ে লজ্জায় বেশি কিছু বলতে পারেনি। এমনিতেও মেয়েরা এসব বিষয়ে একটু বেশি লজ্জা পায়। রাহিমা বেগমের যুক্তিতে কিছুদিন পরে ছেলেপক্ষ আফরাকে দেখতে আসলো। সকাল থেকেই জায়েদ সাহেবের বাড়িতে তুমুল তোড়জোড় মেয়েকে দেখতে আসবে বলে। রাহিমাও নানান ধরনের খাবার রান্না করে যাচ্ছে সে সকাল থেকে, ফলমূল, পিঠা, পায়েস, আরও যে কত কি। বড় কিছু পেতে গেলে একটু যে কষ্ট করতেই হয়। হৃদি আফরাকে সকালে জোর করে গায়ে হলুদ বেটে লাগিয়ে দিয়েছে রহিমার কথায়। তার ধারণা এতে নাকি গায়ের রং উজ্জ্বল দেখায়, যদিও আফরার গায়ের রং মাশাআল্লাহ দুধে আলতা। আফরা সবকিছুতেই নারাজ হলেও তাদের কথায় অনিচ্ছায় সবকিছু করে যাচ্ছে পুতুলের ন্যায়, যেন সে এক অনুভূতি শূন্য প্রাণ। শুধু দুই চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছে অনবরত। অবশ্য আজ সকাল থেকে আফরাকে কোনো কাজে হাত দিতে দিচ্ছে না রহিমা। আজ সবকিছু করছে নিজের হাতে, আর হৃদিকে দিয়েছে আফরাকে সাজানো গোছানোর কাজে। পাত্রপক্ষ আসার আগে আগেই আফরাকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে হৃদি। জায়েদ সাহেব মেয়েকে দেখে চোখ সরাতে পারছে না। লাল শাড়ি, রেশমি লাল কাঁচের চুড়ি, সাথে আবার চোখে কাজল দিয়ে সাজিয়েছে আজ আফরাকে। এই সাজে যেন পরীর মতো লাগছে আজ তাকে। আফরাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। জায়েদ রহিমাকে ডেকে এনে দাঁড় করালো দরজার সামনে। মেয়ের মুখের পানে তাকিয়ে রহিমাকে উদ্দেশ্য করে বলল, দেখো আমার মেয়েটাকে আজকে সুন্দর লাগছে, কার দেখে পছন্দ হবে না বলো আমার মেয়েটাকে? আফরার দিকে দৃষ্টিপাত করে বলল রহিমা, কে বলেছে পছন্দ করবে না? আমি বলছি আপনাকে, এক দেখাতেই পছন্দ করে ফেলবে তারা আফরাকে। এমন চাঁদের মতো মেয়ে তারা আর পাবে কোথায় বলেন? রহিমার কথায় জায়েদ কৃতজ্ঞতার দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি অনেক ভালোবাসো আফরাকে, তাই না? হঠাৎ জায়েদ সাহেবের এমন কথায় হকচকে উঠে বলল রহিমা, কি যে বলেন, আফরাকে কেন ভালোবাসবো না? সে তো আমারও সন্তান। কিছুক্ষণ পরে ছেলে পক্ষ আসলে রহিমা আর জায়েদ গিয়ে তাদের আদর আপ্যায়ন করে, ভালো মন্দ কথাবার্তা বলে। আফরাকে দেখতে পাত্রপক্ষ থেকে পাত্রের মা, ভাবি আর পাত্র এসেছে। কিছুক্ষণ বসার পর ছেলের ভাবি বলল, কই আপনাদের মেয়েকে নিয়ে আসুন, দেখি মেয়ে কেমন। রহিমা প্রখর আগ্রহে এগিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ একটু অপেক্ষা করুন, নিয়ে আসছি, বলে এগিয়ে গিয়ে হৃদিকে ডেকে বলল আফরাকে নিয়ে আসতে। হৃদি আফরাকে নিয়ে এগিয়ে আসলে রহিমা আফরার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বুঝিয়ে দিল কিছু জিজ্ঞেস করলে কি কি বলতে হবে। আফরা লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল তার সব কথায়। তারপর আফরাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। আফরা ঘরে প্রবেশ করে সবাইকে সালাম দিল। তারা কোনো রকমের সালামের জবাব দিল। ছেলের ভাবি এগিয়ে গিয়ে আফরাকে তাদের পাশে এনে বসালো এবং বলল, বাহ, মেয়ে তো খুবই সুন্দরী, এমন একটা মেয়ে তো আমার দেবরের জন্য খুঁজছিলাম। ছেলের মাও হেসে তার কথায় সায় দিল। তারপর তারা আফরাকে কিছু সাধারণ প্রশ্ন করল, যেমন তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কি কি পছন্দ করো ইত্যাদি। তাদের কথাবার্তা শুনে আফরা একটু স্বস্তির শ্বাস ছেড়ে ভাবল,
না, মানুষ হিসেবে যতটা খারাপ ভেবেছিলাম তারা ততটা খারাপ না। কথাবার্তায় মোটামুটি ভালো মানুষই মনে হচ্ছে। তবে পরক্ষণে মনটা ভেঙে গেল ছেলের এই অসুস্থতার কথা ভেবে। তার মনে আবার ভয় ও অস্বস্তি কাজ করা শুরু করলো। সে সামনে বসা পাত্রের দিকে একবার তাকাতে চাইল, তবে কোনোভাবে মাথা তুলে তাকাতে পারল না। লজ্জায় ভয়ে তার মাথা যেন আরো নিচু হয়ে এলো। যতই হোক, জীবনের প্রথম কারোর সামনে সে বিয়ের উদ্দেশ্যে পাত্রী হিসেবে এসেছে। তারপর আবার ছেলের ব্যাপারে যা যা শুনেছে, এতে তার ভয় ক্লেশ আরও বেড়ে গিয়েছে। তবে তার মনে হলো ছেলেটি কয়েকবার তার দিকে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। সে মনে মনে আল্লাহকে ডেকে বলল, হে আল্লাহ, তুমি তো সবকিছুর মালিক, তুমি যা ইচ্ছা করো তাই হয়, তোমার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কিছু সম্ভব নয়। ইয়া রব, আল্লাহ তুমি আমাকে বাঁচাও মালিক, আজ যা আমার জন্য উত্তম তুমি সেই ফয়সালা করো রব। মেয়ে দেখার পর্ব শেষ হলে ছেলের ভাবি বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কি বলেন মা? ছেলের মাও হেসে বলল, হ্যাঁ, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে ভাইজান, আপনি বললে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে যেতে চাই। জায়েদ খুশি খুশি মুখ নিয়ে বলল, কিছু যদি মনে না করেন, বলছিলাম যে ছেলে মেয়ে একটু কথা বলে নিলে ভালো হতো না? তাছাড়া বাবা, তুমি তো আফরাকে কিছু জিজ্ঞেস করলে না। ছেলে কিছু বলার আগে ছেলের মা বলল, আচ্ছা ঠিক আছে, যাও তোমরা বাইরে গিয়ে একটু কথা বলে নাও। তারপর রহিমাকে কি যেন ইশারা করলো মহিলা। রহিমা তড়িঘড়ি করে রিদিকে ডেকে বলল, যা মা, ওদেরকে একটু বাইরে নিয়ে যা, ওরা একটু কথা বলুক। রিদি এসে আফরাকে নিয়ে তাদের পেছনের বারান্দায় চলে গেল। পেছনে পেছনে পাত্র আসলো। আফরার ভয় হাত পা কাঁপছে। তার মনে হচ্ছে এখনই বুঝি মাথাটা ঘুরে বেহুশ হয়ে পড়ে যাবে সে। রিদি আফরাকে ছেলেটার সামনে দাঁড় করিয়ে রেখে চলে যেতে চাইলে আফরা রিদির হাত ধরে বলল, তুমি থাকো এখানে রিদি। রিদি হেসে জবাব দিল, আরে কি বলো এসব? তোমরা একে অপরের সাথে কথা বলবে, এর মাঝে আমি থেকে কি করব? আফরা ফিসফিসিয়ে বলল, একা একা ছেলে মেয়ে বিয়ের উদ্দেশ্যে কথা বলাও জায়েজ নেই রিদি, তাতে শয়তান হয় তৃতীয় ব্যক্তি, দয়া করে তুমি থাকো এখানে। রিদি আফরার হাত ছাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি। এত করে বলছে যেহেতু বলে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। আফরার আতঙ্কে হৃদির যাওয়ার পানে একটু তাকালো, তারপর আবার মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে দিল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির গলার হালকা খাকারিতে সে একটু নড়েচড়ে উঠল। সামনের ব্যক্তিটি তাকে উদ্দেশ্য করে বলল, হাই, আমার নাম মুশফিকুর রহমান সাগর, আপনি আমাকে সাগর বলে ডাকতে পারেন। লোকটির এমন অকপটে কথা বলার জবাবে আফরা শুধু চুপ রইল। লোকটি আবারও বলল, আচ্ছা আপনি আমার বয়সে অনেক ছোট হবেন, আপনাকে আমি তুমি বলেই ডাকি বরং। এতেও আফরা নিশ্চুপ রইল। তাই তাকে উদ্দেশ্য করে বলল, সাগর, আচ্ছা তুমি এমন নিচের দিকে তাকিয়ে আছো কেন? ওহ কামান, আজকালকার মেয়ে হয়ে এত লজ্জা পেলে হবে? পাত্রের মুখ থেকে কথাগুলো শুনে আফরার ভয়ে অন্তর কেঁপে উঠেছে। সে ভাবছে ভাইয়া বলেছিল পাত্রের দিনদারিতার প্রতি খেয়াল রাখতে, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তাদের মাঝে দিনদারিতার বালাইও নেই। তবে সে অবাক হলো এটা ভেবে যে সে শুনেছিল ছেলের মানসিক প্রবলেম, কিন্তু এখন ছেলের কথা শুনে তা ততটাও অসুস্থ মনে হচ্ছে না। সাগর আবার বলল, এই তোমার নাম আফরা না? আফরা কাঁচুমাচু হয়ে বলল, জি। শোনো, আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, তবে তাদের মধ্যে তুমি একটু ডিফারেন্ট, তবে অপূর্ব সুন্দরী। তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আফরা মাটির দিকে তাকিয়ে বলল, আসলে আমার আব্বা আর আমার পরিবার রাজি থাকলে আমিও রাজি। জানতাম আমাকে তোমার পছন্দ হবেই। শোনো, আমরা মাত্র 3 ভাই বোন, তবে আমার বাবার অগাধ সম্পদ, আমাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, বুঝলে? আমার বাড়িতে বিয়ে হলে তোমার এমন হাফ বিল্ডিং বাড়িতে আর থাকতে হবে না, রানী হয়ে থাকবে, বুঝলে? আফরা তার এসব কথায় বড্ড অবাক হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সাগর এবার বলল, শোনো, আমি জানি তুমি ভালো ভদ্র মেয়ে, যদিও আমি চেয়েছিলাম একটু স্মার্ট স্টাইলিশ মেয়েকে বিয়ে করতে, তবে তোমাকে আমার পছন্দ হয়েছে। বিয়ের জন্য মেয়ে হিসেবে তুমি খারাপ না। আচ্ছা তুমি চিন্তা করো না, বিয়ের পর আমি তোমাকে স্মার্ট স্টাইলিশ বানিয়ে নেব, কেমন? আর তখন তুমি শহরে থাকবে, এমন গ্রাম্য পরিবেশ থেকে দূরে থাকবে। আশা করি সব ঠিক হয়ে যাবে। আফরা বুঝতে পারলো লোকটি আর যাই হোক নিজেদের অনেক বড় কেউ মনে করে, এমনকি তার অসুস্থতার ব্যাপারেও তার কোনো মাথা ব্যথা বা দুর্বলতা নেই। আফরা মনে মনে ভাবল, নাকি তিনি নিজেই বুঝেন না যে তিনি অসুস্থ? দূর, কিছুই বুঝতে পারছি না। সাগর বলল, কি হলো, কি এত ভাবছো আফরা? আফরা ঘোর ভেঙে বলল, না কিছু না। তুমি কিছু জানতে চাও, চাইলে জিজ্ঞেস করতে পারো। এবার আফরা মনে মনে একটু সাহস জুগিয়ে বলল, আমি বিয়ের পরেও আল্লাহর ফরজ বিধানগুলোর ক্ষেত্রে অবিচল থাকতে চাই, যেমনটা এখন আছে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এগুলো মানার ক্ষেত্রে? সাগর আফরার কথায় প্রথমে কিছুটা অবাক হয়ে খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, শুধু এটাই চাও তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যেমন খুশি চলতে পারবে বিয়ের পর, আমার তরফ থেকে কোনো বাধা থাকবে না। কারণ কি জানো, তোমাকে আমার পছন্দ হয়েছে, আর পছন্দের মানুষের সব ইচ্ছে মেনে নেওয়া যায়। আফরা এই কথাটা শুনে মনে মনে বলল, যাক আল্লাহ, অন্তত এই একটা ব্যাপারে একটু স্বস্তি পাওয়া গেল, অন্তত এসব ব্যাপারে কোনো বাধা আসবে না। আফরার মনে হলো সে যেমন ভেবেছিল ছেলে এবং তার পরিবারের ব্যাপারে, তারা বাস্তবে ততটা অগ্রহণযোগ্য না।
চেষ্টা করলেই হয়তো তাদেরও পরিবর্তন করা সম্ভব হতে পারে আল্লাহ চাইলে। তাই সে আল্লাহর উপর ভরসা রেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সাগর আফরার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো এবার ঘরে যাওয়া যাক। তুমি চাইলে আমি তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে যেতে পারি। আমরা না হয় বিয়ের আগে কথা বললাম ফোনে, একে অপরের সাথে আরও পরিচিত হলাম, কি বলো? আফরা দ্বিমত পোষণ করে বলল, বিয়ের আগে ফোনে বা সশরীরে একে অপরের সাথে কথা বলা হারাম। আফরার কথায় অবাক হলো সাগর। এ কি বলছো? হারাম হবে কেন? এটা তো আরও ভালো, বিয়ের আগে কথা বলে একে অপরের ব্যাপারে জানা গেল। আফরা বুঝতে পারলো তাকে এসব বুঝিয়ে এখন কোনো কাজ হবে না, তাই সে বলল, আমি ফোন ইউজ করি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাক প্রিটি গার্ল, বলে সে ঘরে চলে গেল। আফরা বারান্দাতে একা দাঁড়িয়ে নানান চিন্তা করতে লাগলো। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তখনই হৃদি দৌড়ে এসে দাঁড়ালো আফরার পাশে। সে এতক্ষণ দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, এখন আফরাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তাই জিজ্ঞেস করলো, কিরে কি বললো তোকে দুলাভাই? আফরা হৃদির কথায় খানিকটা বিরক্ত হয়ে জবাব দিল, হৃদি এখনো বিয়েই হয়নি, তো দুলাভাই হলো কি করে? হৃদি হেসে জবাব দিল, আরে হয়নি তো হতে কতক্ষণ, বলে আবার আফরাকে নিয়ে ঘরে চলে গেল। পাত্রপক্ষের আফরাকে দেখে বেশ পছন্দ হলো, তাই তারা জায়েদ সাহেবের সাথে বিয়ের ব্যাপারে সবকিছু আলোচনা কমপ্লিট করে বাসায় ফিরে গেল। তবে আফরার মাথায় সে তখন থেকে একটাই কথা ঘুরছে, যে ছেলের আচরণ এমন অদ্ভুত কেন? সে অসুস্থ কিনা সেটা পুরোপুরি বোঝা না গেলেও তার বেশি কথা বলার স্বভাবে এটুকু বোঝা যায় যে তার মাথায় সমস্যা আছে। শুধু মাথায় সমস্যা থাকলেও না হয় মানিয়ে নেওয়া যেত, তবে সম্পূর্ণ পরিবারের দিনহীনতা, সেটা কিভাবে মানিয়ে নেব আমি? এগুলো ভেবেও বিয়ে ভেঙে দেওয়ার চিন্তা মাথায় আসলেও পরবর্তীতে ভাইয়ার কথা চিন্তা করে বিয়ের জন্য মনকে প্রস্তুত করে আফরা। আর ভাইয়ার কথা স্মরণ করে মনে মনে আফসোস করে, আজ যদি ভাইয়া থাকতো তাহলে আমাকে এমন জায়গায় কখনোই বিয়ে দিতে দিত না। আফরা জায়েদ সাহেবের উপরেও খানিকটা অবাক হয়। আফরা না হয় জেনে শুনে বাধ্য হয়ে কিছু বলতে পারছে না, তবে তিনিও কি কিছু বুঝতে পারছেন না রহিমার এই জঘন্য চক্রান্তের ব্যাপারে, এমনকি ছেলের অসুস্থতার ব্যাপারেও? আবার মনে মনে ভাবল, আব্বাই বা কি করবে? এই ষড়যন্ত্র যে ওনারও ধারণার বাহিরে। বাস্তবে তো জায়েদ সাহেব জানেই না যে ছেলে অসুস্থ, আর এটাও জানে না যে রাহিমা বেগম কতটা জঘন্য। তাই ছেলেকে দেখে খুবই পছন্দ হয়েছে ওনার। অবশেষে তিনি বিয়ের ব্যাপারে আফরার মতামত জানতে চাইলে আফরারও বাধ্য হয়ে হ্যাঁ বলে। উমায়েরও ফোন দিয়ে আফরাকে অনেক কিছু বোঝায়, তবে আফরার মতামত শেষ অবধি হ্যাঁ হওয়ার কারণে শেষ রক্ষাটা আর করা যায় না। শেষ পর্যন্ত রহিমা বেগমের স্বপ্ন পূরণ হয়। তিনি আফরাকে খালেদা বেগমের ছোট ছেলে সাগরের কাছে বিয়ে দিতে সক্ষম হন। বিয়ের দিন মেয়ে জামাইয়ের ব্যবহার একটু অদ্ভুত দেখে জায়েদ সাহেব রহিমাকে কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, এত লোকের ভিড়ে হয়তো শরীর খারাপ লাগছে তাই এমন করছে। জায়েদ সাহেব স্ত্রীর কথায় সম্মতি দেন। তাছাড়া তিনি আফরাকে এখানে বিয়ে দিতে পেরে রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক বাবা, অবশেষে মেয়েটার একটা ভালো গতি করা গেল। কিন্তু তিনি এই নাটকের আড়ালে লুকিয়ে থাকা চরম সত্যিটা আর জানতে পারলেন না। বিয়েতে আফরা শ্বশুর বাড়ি থেকে বেশ অনেকগুলো গহনা দিয়েছে। এগুলো আফরাকে পরিয়ে দিতে দিতে রাহিমা বললেন, যাই হোক, একটা বড়লোক বাড়ির বউ তো হতে পারছিস, তাই না? কি বলিস আফরা? আফরা শুধু তাকিয়ে আছে রাহিমার দিকে। কিভাবে একটা মানুষ এতটা স্বার্থপর হতে পারে? শুধুমাত্র ৩-৪ লক্ষ টাকার জন্য সে কিভাবে একজন মানুষের জীবন এভাবে জেনে শুনে নষ্ট করে দিতে পারে? রাহিমা বলল, কি রে আফরা, দেখ তোর শ্বশুরবাড়ি থেকে কতগুলো ভারী ভারী গহনা দিয়েছে। কি রে, সত্যি তো তোর কপাল খুলে গেছে রে আফরা। আফরা বলল অসহায়ের মতো দৃষ্টিতে রহিমার দিকে তাকিয়ে, দোয়া করি আল্লাহ যেন হৃদিকে এমন কপাল না দেন আম্মা। কথাটা বলতে টপটপ করে 2 চোখ বেয়ে পানি ঝরল আফরার। রাহিমা বেগম আর কিছু বললেন না। আফরাকে সাজিয়ে দিয়ে তিনি বাইরে চলে গেলেন। আত্মীয় স্বজনে বাড়িঘর মোমো করছে, সবার মুখে হাসি, তবে হাসতে পারছেন না মা ছাড়া সেই অসহায় মেয়েটি। তার অন্তর ভেতরে ভেতরে পুরে অঙ্গার হয়ে যাচ্ছে, যা তার রব ব্যতীত আর কেউ জানে না। আফরা মনে মনে শুধু আল্লাহকে বলে যাচ্ছে, হে রব, আমি জানি আপনি কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইয়া রব, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই আমাকে উত্তমটাই দিবেন ইনশাআল্লাহ। আজ যেন তার মন সারাক্ষণ শুধু আল্লাহর সাথেই কথা বলে যাচ্ছে, যা কেউ শুনতে পারছে না। হঠাৎ কেউ একজন আফরার কাঁধে হাত রাখল। আফরা চমকে পেছনে তাকালে দেখল হালিমা খাতুন। আম্মু তুমি এসেছ বলে আফরার কান্নায় ভেঙে পড়ল। সে মনের অনিচ্ছাতেই আজ হালিমা বেগমের সামনে কেঁদে দিল। এতগুলো মানুষের মাঝে যেন হালিমাকে দেখেই তার প্রচণ্ড আপন মনে হলো। হালিমা আফরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে আমার মা? অনেক কষ্ট হচ্ছে তোর? আমি জানি তোর ওপর সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে মা। আমরা কিছু করার আগে যে সবকিছু হয়ে গেল মা, তোর জন্য যে মা হয়েও আমি কিছু করতে পারলাম না, বলে হালিমা বেগমও কান্নায় ভেঙে পড়লেন। আফরা হালিমা খাতুনের বুকে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। হালিমা এবার আফরার মাথা তুলে বলল,
কি রে মা, ওই মহিলা কি তোকে জোর করে বিয়ে দিচ্ছে? বল মা, আমাকে সত্যি করে বল, আমি হতে দিব না এ বিয়ে। আমি যদি আর একটা দিন আগেও জানতে পারতাম যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলেও আমি যে কোনোভাবে হলেও তোর বাবাকে বোঝানোর চেষ্টা করতাম। তবে ওই মহিলা আমাদের কাল রাতে জানিয়েছে বিয়ের কথা। তবে বিয়ের কথাটা শুনে অনেকবার তোর বাবাকে কল দিয়েছি, তবে তোর বাবার ফোন বন্ধ দেখিয়েছে। আফরা নিজেকে সামলিয়ে নিয়ে বলল, না না আম্মু, আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছাতে বিয়েতে রাজি হয়েছি। হালিমা আফরার প্রতি উত্তরের জবাব দিলেন, বললেই হলো আমি জানি না এমন একটা দিনহীন পরিবারে বিয়েতে তুই নিজে থেকে রাজি হয়েছিস, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না। হালিমা বেগম এ অবধি বলতেই জায়েদ সাহেব ঘরে প্রবেশ করলেন মেয়ের সাথে দেখা করতে। জায়েদ সাহেবকে দেখে হালিমা আফরার কাছ থেকে উঠে তাকে জায়গা দিলেন আফরার পাশে বসার জন্য। জায়েদ সাহেব বলল, আরে আরে আপা, আপনি বসেন না, সমস্যা নেই। হালিমা বলল, ভাইজান একটা কথা বলতাম। জি বলেন আপা। এর মাঝে রাহিমা এসে হাজির। হালিমা একরাশ বিরক্তি নিয়ে মনে মনে ভাবছে একটা কথা বলবো, আর অমনি উনি এসে হাজির। তবে যাই হোক, আমি আজ বলবই। তারপর নিজের শর্টটাকে অনেকটা শক্ত করে বলল, হ্যাঁ ভাইজান, বলছিলাম কি, একটাই তো বিয়ের প্রস্তাব এসেছিল আফরার, আর এর মাঝে এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? মানুষ 10টা দেখে একটা চয়েস করে বিয়ে দেয় ভাই। পাশ থেকে রাহিমা বলে ওঠে, আরে কি যে বলেন আপা, কাদের 10টা দেখে একটা বিয়ে হয় জানেন? যাদের মেয়ে দেখতে শুনতে ভালো না, গুণের হয় না। আমাদের আফরা কি কোনো অংশে কম? তবে তার জন্য 10টা দেখে একটা বের করতে হবে কেন? আমার মেয়ের জন্য একটাই আসে, ভালোটাই আসে, বুঝলেন? রাহিমার এমন আগ বাড়ানো কথা শুনে বিরক্ত হয়ে বলল হালিমা, আপা আমি আফরার কথা বলছি না, আমি ছেলের কথা বলছি। তারপর জায়েদকে উদ্দেশ্য করে বলল, শোনেন ভাইজান, আফরা ছোটবেলা থেকে পর্দাপোশিতায় থেকে বড় হয়েছে। এমন মেয়েটাকে আপনারা এমন একটা বেদিন ফ্যামিলিতে বিয়ে দিচ্ছেন। যতই হোক, মেয়েটাকে তো ছোটবেলায় আমি মানুষ করেছি, অন্তত বিয়ের বিষয়টাতে আমাদের সাথে একটু আলোচনা করতে পারতেন। এত বড় একটা কাজ আমাদের এভাবে পর করে দেখতে পারলেন ভাইজান? জায়েদ লজ্জিত কণ্ঠে বলল, আপা কি করব বলেন, ভালো ঘর পেয়ে গেছি সহজেই, তাই আর হাতছাড়া করতে চাইনি, এই আর কি। আর আপনি আফরাকে জিজ্ঞেস করে দেখেন, বিয়ে তো ওর পছন্দেই হচ্ছে। হালিমা রাহিমার দিকে আর চোখে তাকিয়ে বলল, ও, বিয়ে আফরার ইচ্ছাতে হচ্ছে? আর উমায়ের কি রাজি এই বিয়েতে ভাইজান? রাহিমা আবারও আগ বাড়িয়ে বলল, হ্যাঁ রাজি তো, রাজি না থাকলে তো আর বিয়ে হচ্ছে না, তাই না? এবার যেন হালিমা বেগমের মেজাজ চরমে উঠে গেল। তিনি রাগান্বিত হয়ে বললেন, দেখুন আপা, আমি একটু ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। হালিমার কথা শুনে রাহিমার রাগে মাথা গরম হয়ে গেল, তবে সে আর কিছু বলল না। জায়েদ বলল, হ্যাঁ বোন, উমায়ের একটু দ্বিমত, কারণ ও দেশে এসে আফরাকে নিজে দেখে শুনে বিয়ে দিতে চেয়েছিল, তাই। তবে ও আফরার সাথে কথা বলেছে, আফরা বুঝিয়ে বলেছে, পরে ও রাজি হয়েছে। আর ছেলের ফ্যামিলি সব দিক দিয়ে ভালো, এত চিন্তা কিছু নেই আপা। হালিমা আর কথা বাড়ালো না, সে বেরিয়ে বাইরে চলে গেল। রহিমা তার যাওয়ার পানে চোখ রাঙিয়ে তাকিয়ে রইল। নিজ মনে বিড়বিড়িয়ে বলল, দরদ দেখে বাঁচি না, মায়ের চেয়ে মাসির দরদ যেন বেশি। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়ালো। কবুল বলতে গিয়ে যেন আফরার দম বন্ধ হয়ে আসছিল, মনে বারবার জাগান দিল, তবে কি এখানে আমার রিজিক লেখা? আল্লাহ কি এখানে আমার রিজিক লিখে রেখেছেন? আল্লাহ কি এখানে আমার রিজিক লিখে রেখেছেন? এত ভাবনা চিন্তার ভিড়েও আফরা ভাবছে, হায় আল্লাহ, শেষবেলায় যদি এমন কিছু ঘটত যার ফলে এই বিয়েটা ভেঙে যেত। আল্লাহ, আর কি কোনো রাস্তা নেই এই বিয়ে থেকে বাঁচার? সেই মুহূর্তে জায়েদ সাহেবের ফোনে কল এলো উমায়ের। তবে ফোনটা এখন অবস্থান করছে শোকেসের ড্রয়ারে। উমায়ের একের পর এক কল করে যাচ্ছে, তবে বিয়ের বাড়ির কোলাহলে এই আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। শেষে সকল অনিশ্চয়তা, সকল অনিচ্ছার মাঝেও 3 কবুলের বন্ধনে আবদ্ধ হলো আফরা। জোর জুলুমের বেড়া জালে আবদ্ধ হয়ে হলেও আজ থেকে পৃথিবীর সকল আইনেই আফরা সাগরের স্ত্রী। কথাটা ভাবতেই আফরার পুরো অন্তরটাতে ব্যথার আগুন যেন দ্বিগুণ হয়ে উঠেছে। বুঝমান হওয়ার পর থেকেই বিয়ে নিয়ে একটা মেয়ের মনে হাজারটা স্বপ্ন থাকে, হাজারটা জল্পনা কল্পনা আঁকে সে তার মনের গহীনে। তবে আফরার জল্পনা কল্পনাগুলো ছিল একটু ভিন্ন। হালিমা খাতুনের কাছে খুব আদর যত্নে বড় হলেও মায়ের অভাবটা টের পেয়েছে আফরা রাহিমা বেগমের কাছে এসে। তাই সে বরাবরই আল্লাহর কাছে একজন উত্তম জীবনসঙ্গী চাওয়ার থেকেও বেশি চেয়েছে একজন উত্তম ও মমতাময়ী শাশুড়ি, যে তাকে মায়ের স্নেহ দিয়ে আগলে রাখবে সবসময়। তবে বরাবরের মতো এইবারও আফরার জীবনে বিজয়ী হয়েছে রবের ভালোবাসার পরীক্ষা। রব এবারও ভালোবেসে এক বড় পরীক্ষার সম্মুখীন করছেন আফরাকে। সেদিন বিয়ে পড়ানো শেষে সবার থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আফরা। শুরুতে মনে অসম্ভব ভয় আর ক্লেশ কাজ করলেও এখন যেন কোথা থেকে এক পাহাড় সমান সাহস কাজ করছে আফরার মনে। মন যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছে, এই বলে যে, শোনো আফরা, দুনিয়াতে কেন তুমি বোকাদের মতো সুখের আশা করো বলো?
তুমি কি জানো না দুনিয়া সেই স্থান যেখানে তোমার আদি পিতা ও আদি মাতাকে পাঠানো হয়েছে শাস্তির জন্য? সেখানে তাদেরই সন্তান হয়ে কি করে তুমি দুনিয়াতে চরম সুখের আশা করো বলো? তুমি কি বুঝতে চাও তোমার ইমানের জোর কতটা? তাহলে ভ্রুক্ষেপ করো তোমার নিজ জীবনের দিকে, লক্ষ্য করো সেখানে সুখের পরিমাণ কতটুকু আর দুঃখের পরিমাণ কতটুকু। যদি বুঝতে পারো সেখানে সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি, তবে হতাশ হও না, কেননা বরাবরই দুনিয়াটা ঈমানদারদের জন্য কয়েদখানা। তোমার স্থান তো জান্নাতের সূর্য মাকাম, তাই তো দুনিয়ার সর্বনিম্ন স্তর তোমার জন্য এতটা কঠিন। সবাই যেখানে মিথ্যা সুখের তালাশ করে মিছে মোহে আকৃষ্ট, সেখানে তোমার পরাক্রমশালী রব তোমাকে প্রস্তুত করছেন জান্নাতের সম্মানিত স্থানের অধিবাসী রূপে। এর চেয়ে উত্তম নিয়ামত কি চাও বলো আফরা? এবার যেন মন কিছুটা স্বস্তি পাচ্ছে। নিজ মনে বলছে আফরা, না, আমি শুধু দুনিয়ার সুখ চাই না। হে রব, আপনি সর্ব উত্তম পরিকল্পনাকারী, আপনি আমাকে জান্নাতের উপযোগী করে তুলুন হে রব। এক মনে এসব ভাবতে ভাবতে ক্লান্ত আফরা গাড়িতে ঘুমিয়ে পড়ল। পাশ থেকে খাদিজা বেগম ফিসফিসিয়ে বলল, এই আনাবিয়া, টান দিয়ে তোমার মাথার হিজাবটা খুলে ফেলো তো। বিয়ের দিনেও কেউ এমন অশুভ কালো কাপড় পরে নাকি? খুলে ফেলো। মায়ের কথায় সায় দিয়ে পেছনে বসা আনাবিয়া আফরার হিজাবে হাত দিলেই আফরা হকচকিয়ে নিজ হিজাব আঁকড়ে ধরে বলল, আমার হিজাবে হাত দেবে না। আফরার কথায় একরাশ বিরক্তি নিয়ে অন্যদিকে ফিরে বসল আনাবিয়া। খাদিজা বেগমও বিরক্ত হয়ে চুপ করে রইলেন। দীর্ঘক্ষণ জার্নির পরে বাসায় এসে পৌঁছায় বরযাত্রী। বাসায় লোক সমাগমে মোমো করছে। সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে সাগরের বউ দেখার জন্য। অবশেষে এত খোঁজাখুঁজির পর কেমন বউ জুটল সাগরের কপালে, তা দেখার ইচ্ছে সবার। বউ দেখে যেন সবাই হতভম্ব। এ কিভাবে সম্ভব? যেখানে সুস্থ সবল ছেলেদের জন্যই সুন্দরী বউ জোটে না, সেখানে এমন সিজনাল মানসিক ভারসাম্যহীন একটা ছেলের কপালে কিভাবে এমন চাঁদের মতো বউ জুটল? তা নিয়ে লোকের নানা মন্তব্য। এ নিয়ে ইতিমধ্যে বউ দেখতে আসা প্রতিবেশীদের ফিসফিসানি শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছে হয়তো মেয়ের পরিবার গরিব, তাই ছেলে অসুস্থ জেনেও সম্পত্তির লোভে মেয়েকে এখানে বিয়ে দিয়েছে। আর কেউ বা বলছে, আরে না, ছেলের মা যা ধুরন্ধর, দেখো গিয়ে তার ছেলের অসুস্থতার কথা হয়তো মেয়ের পরিবারকে জানায়নি। আর এই সিজনাল পাগল তো চিকিৎসা করার পর কিছু সপ্তাহ ভালোই থাকে, তখন দেখে বোঝার উপায় আছে। শুনেছি বিয়েও নাকি দিয়েছে শহরে গিয়ে। এখন দেখো গিয়ে হয়তো কেউ যেন কিছু বলে বিয়ে ভাঙানি দিতে না পারে, সেই ফন্দি এটাই এই কাজ করছে। গ্রামে বিয়ে করালে তো লোকে সত্যি ফাঁস করে দিবে। বিছানায় মাথা নিচু করে বসে থাকা আফরা মহিলাগুলোর এমন কানা ঘোষার কারণ অনেকটা অনুমান করতে পারছে। তাই এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এখন যেন নিজেকে অনেক অসহায় বলে মনে হচ্ছে তার। কষ্টে লজ্জায় আফরার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আফরার চোখে পানি দেখে বউ দেখতে আসা এক মুরব্বী মহিলার মায়া হলো, তাই তিনি এগিয়ে গিয়ে আফরার পাশে বসে আক্ষেপের স্বরে ফিসফিসিয়ে বলেই বসলেন, আহারে, এমন ফুটফুটে মেয়েটার কপালে এমন সংসার জুটল। তা কি গোমে, বিয়ের আগে তোমার পরিবার ঠিকমতো খোঁজ নিতে পারল না? সাগরের যে মাথার সমস্যা আছে, এটা খাদিজা তোমাকে থেকে গোপন করছে মনে হয়, তাই না? দুধের গ্লাস আর মিষ্টির প্লেট নিয়ে মাত্রই ঘরে প্রবেশ করা আনাবিয়ার কানে গেল কথাটা। তাই সে পেছন থেকে একটা তাচ্ছিলের হাসি হেসে জবাব দিল, না দাদি, তুমি ভুল করেছ। তোমাদের নতুন বউয়ের একটা ভালো সংসারের চেয়ে টাকার প্রয়োজন বেশি ছিল, মানে অধিক সচ্ছলতার আর কি। কথাটা খানিকটা টিটকারি দিয়ে বলল আনাবিয়া। মূলত বিয়েটা যে আফরার মতের বিরুদ্ধে তাকে জোর করে দেওয়া হয়েছে সেটা জানে না আনাবিয়া। সে শুধু জানে এই বিয়েতে মেয়ের পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়ার কারণে তারা বিয়েতে রাজি হয়েছে। তাই আফরার প্রতি এই ধারণা আনাবিয়ার যে সে টাকার লোভে এমন অসুস্থ একজন ছেলের কাছে বিয়ে বসেছে। এমনিতে আনাবিয়া এ যুগের একটা সাধারণ মুসলিম পরিবারের মেয়ে হলেও তার চলাফেরা বেশ শালীন, শান্ত মেজাজের একটা মেয়ে। সে ইসলামী মাইন্ডের না হলেও একজন শালীন মন মানসিকতা সম্পন্ন মেয়ে আনাবিয়া। অন্য সব দিক বাদ গেলেও অন্তত বিয়ে নিয়ে তার ধারণা এমন যে বিয়ে একটা পবিত্র বন্ধন, চিরকালের বন্ধন। বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়ের ক্ষেত্রে অন্তত একটা মেয়ের জীবনে বিয়ের চেয়ে টাকার গুরুত্ব বেশি হতে পারে না। তাই আফরার প্রতি তার ধারণা মেয়েটা একটা নোংরা মন মানসিকতা সম্পূর্ণ লোভী মেয়ে। তাই শুরু থেকে আফরার প্রতি তার মনোভাব তিক্ত। তাই এখন আফরাকেই ইন্ডিকেট করে কথাটা বলেছে সে। বিয়ের প্রথম দিনেই নিজ ননদের মুখ থেকে এমন খোঁটামূলক বাক্য যেন আফরার কলিজাটাকে ক্ষতবিক্ষত করে দিল। মাথাটা যেন আরো নিচু হয়ে গেল। দুই চোখের পানি ছাড়া এর কোনো প্রতিউত্তর নেই আফরার কাছে। প্রতিবেশীদের যারা যারা এতক্ষণ বলাবলি করছিল যে মেয়ের পরিবার সম্পত্তির আশায় মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিয়েছে, তারা খুবই আশ্বস্ত হলো এবং মুখে খানিকটা বিজয়ের হাসি হেসে বলল, বলেছিলাম না লোভে এমন কাজ করেছে। তবে হয়তো কোনো ফকিন্নি পরিবারের, নয়তো এমন জেনে কেউ বিয়ে দেয়।
খালি চেহারা থাকলেই হয় না বুঝলে, বংশমর্যাদাও থাকতে হয়। আরও কিছুক্ষণ চলল তাদের এমন ধারালো কথাবার্তা। তারপর যে যার গন্তব্যে বিদায় নিয়ে চলে গেল। রাতে সাগর ঘরে প্রবেশ করলে ভয়ে আফরার হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। তাই সে মনে মনে ভাবল সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক হতে সাগরের কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নিবে সে। শুরুতে সাগরকে বুঝিয়ে সময় চাইলে সে শান্ত কণ্ঠে ঠিক আছে বলে সোফায় গিয়ে শুয়ে পড়লেও আরেক দফা ধাক্কা খায় আফরার গভীর রাতে অন্ধকারে বেলকনির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মাঝরাতে ঘুম ভাঙলে আফরা উঠে বসে তাহাজ্জুদের নামাজ আদায়ের উদ্দেশ্যে। তখন সোফায় সাগরকে দেখতে না পেয়ে ঘরের চারদিকে চোখ বুলালে লক্ষ্য করে বেলকনিতে কারোর হাঁটাহাঁটির আওয়াজ। তাই কৌতূহলবশত পা বাড়ায় বেলকনির দিকে। তারপরের দৃশ্য যেন আফরার অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে তোলে। সে দেখে সাগর বেলকনিতে দাঁড়িয়ে মদ পান করছে। এই দৃশ্য দেখে যেন আফরা দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই মুখ চেপে ধরে দেওয়াল ঘেঁষে দাঁড়াতে নিলে হাতের ধাক্কা লেগে পাশে থাকা ফুলদানিটা পড়ে ভেঙে যায়। কিছু একটা পড়ার আওয়াজে পেছন ফিরে তাকায় সাগর। পেছনে ফিরে আফরাকে দেখতে পেয়ে নেশাগ্রস্ত সাগর তখনই আফরার উপর ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত নেকড়ের নেয়। অপ্রস্তুত আফরার হঠাৎ এমন আক্রমণ আর নির্যাতন সহ্য করতে না পেরে ওখানেই অচেতন হয়ে পড়ে। সাগর নিজের চাহিদা মিটিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আফরা হুঁশ ফিরলে নিজেকে আবিষ্কার করে ঘরের ফ্লোরে। সারা শরীর যেন তার ক্ষতবিক্ষত, বিভিন্ন স্থানে অসহনীয় ব্যথা। উঠে দাঁড়ানোর শক্তিটুকু যেন তার নেই। নিজের স্বামীর কাছে ধর্ষণ হওয়ার কষ্টে বুক ফেটে চিৎকার আসছে আফরার। তবে সে আজ চিৎকার করতে ব্যর্থ। চোখের পানিগুলো যেন তার পরনের কাপড় ভিজিয়ে দিচ্ছে। তারপর বহু কষ্টে ঘরের বিভিন্ন আসবাবপত্রে ভর করে উঠে ওয়াশরুমে গেল সে। কোনো রকমে গোসল করে এসে নামাজে লুটিয়ে পড়ল আফরা। কান্নায় ভেঙে পড়ল রবের তরে। হে আল্লাহ, এ কোন হিংস্র মানুষের কবলে ফেললে আমাকে তুমি? অসুস্থ ছিল সেটা মানা যেত, তবে নেশাগ্রস্ত হিংস্র জানোয়ারের সাথে কিভাবে আমি সংসার করব? হে রব, বলে কান্নায় ভেঙে পড়ল আফরা। সকালে বড় যা আফিয়ার ডাকে জায়নামাজ রেখে উঠে আস্তে আস্তে গিয়ে দরজা খুলল আফরা। রান্নাঘরে গিয়ে বাড়ির সবার জন্য নাস্তা বানাতে বলল আফিয়া। জি ঠিক আছে বলে আফিয়ার সাথে চলল আফরা। আফরাকে এমন আস্তে আস্তে অস্বাভাবিকভাবে হাঁটতে দেখে মুখ টিপে হাসল আফিয়া। আফিয়ার এই বিশ্রী হাসির কারণ বুঝতে পেরে মনটা বিষাক্ত হয়ে উঠল আফরার। তাই সে আর কিছু না বলে আস্তে ধীরে গিয়ে বাড়ির সবার জন্য নাস্তা তৈরি করল। রান্না শেষে ডাইনিং টেবিলে সবাইকে খাবার বেড়ে দিতে দিতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আফরা। হঠাৎ এমনভাবে পড়ে যাওয়ায় সবাই ভয় পেয়ে গেল। চেয়ারে বসে খেতে থাকা আনাবিয়া দ্রুত উঠে গিয়ে ধরল আফরাকে। তার সাথে আফিয়াও গিয়ে তুলে সোফায় বসালো আফরাকে। আনাবিয়া দ্রুত গিয়ে একটা স্যালাইন গুলে এনে আফরাকে খাওয়ালো। পাশ থেকে আফিয়া ফিসফিসিয়ে বলল, চিন্তা করো না, ভয়ের কিছু নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে। আফিয়ার কথার প্রতি উত্তরে শুধুই অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আফরা। আফরার এমন অসহায়ত্বে আনাবিয়ার বিরক্ত লাগলো। তাই সে উঠে আবার খাওয়ার টেবিলে চলে গেল। নেশাগ্রস্ত সাগর সারাদিন বিছানায় পড়ে ঘুমালো। বিকেলে মায়ের ডাকে ঘুম ভাঙলে সে উঠে ফ্রেশ হয়ে আফরাকে খাবার দিতে বলল। আফরা দ্রুত গিয়ে সাগরকে খাবার বেড়ে দিয়ে তার পাশ থেকে সরে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। সাগরের প্রতি যেন তার মনে ভালোবাসার জায়গায় এক অসম্ভব আতঙ্কের আবির্ভাব হয়েছে। প্রতি মুহূর্তে সাগরকে দেখলে তা যেন আরও মাথা ঝাড়া দিয়ে উঠছে। আফরাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সাগর পাশে এসে বসতে বলল। আফরা ভয়ে ভয়ে জবাব দিল, সমস্যা নেই, এখানেই ঠিক আছি। আফরার এমন আচরণে মনে মনে ভাবল সাগর ও কি কিছু দেখে ফেলেছে? না না, দেখবে কিভাবে, ও তো ঘুমাচ্ছিল। নেশাগ্রস্ত হওয়ার পরে সব কিছু ভুলে গেছে সাগর। তাই সে আফরার কাছে এখনও নিজের অবস্থান পবিত্র বলেই ধারণা করছে। তবে আফরার মনে তার প্রতি একরাশ ঘৃণার জন্ম নিয়েছে বিয়ের প্রথম রাতেই। পরের দিন আফরার ওয়ালিমার অনুষ্ঠান, তাই খাদিজা বেগম ওই দিন রাতেই সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু ওয়ালিমার অনুষ্ঠানের আফরার পরিবারের লোকজন উপস্থিত থাকবে, তাই গ্রামে এই অনুষ্ঠান করা রিস্ক। তাই ঢাকা কনভেনশন হলে ওয়ালিমার অনুষ্ঠান সম্পন্ন করা হলো। ওয়ালিমার অনুষ্ঠান সম্পন্ন হলে জায়েদ সাহেব আফরাকে সাথে নিয়ে ময়মনসিংহ ফিরলেন। তবে সাগরকে সাথে আসার জন্য অনেক জোরাজুরি করলেও খাদিজা বেগমের আপত্তিতে সে আসতে পারল না। সেদিন আফরা আসার খবরে পরের দিনেই আব্দুল কুদ্দুস সাহেব আফরাকে তাদের বাসায় নেওয়ার জোর অনুরোধ নিয়ে জায়েদ সাহেবের কাছে হাজির হলেন। এবার আব্দুল কুদ্দুস সাহেবের অনুরোধে রাজি হলো জায়েদ সাহেব। তাই রহিমা বেগমও কোনো আপত্তি জানানোর সুযোগ পেলেন না। তবে যাওয়ার সময়ই তিনি আফরাকে সতর্ক করে বলে দিলেন যে, দেখিস, তুই যদি ভুলেও ওদের কারোর সামনে কিছু বলিস, ওরা কিন্তু সাথে সাথে তা উমায়েরকে জানাবে। তারপর কি হবে সেটা নিশ্চয়ই তোকে আমার বুঝিয়ে বলতে হবে না। তাছাড়া বিয়ে হয়েছে, এখন স্বামী আর শ্বশুর বাড়িতেই সবচেয়ে আপনজন।
তাই বাইরের কাউকে কিছু বলে নিজের সম্মান নষ্ট করিস না। রাহিমা বেগমের কথার কোনো জবাব না দিয়েই আফরা ঘর থেকে বেরিয়ে আসে। রহিমা মনে মনে ভয় পায়, না জানি আফরা কাউকে কিছু বলে দেয়। যাওয়ার পথে আব্দুল কুদ্দুস সাহেব অসহায় দৃষ্টিতে বারবার আফরার দিকে তাকায়। বাবার এমন করুণ দৃষ্টিতে আফরার জোরপূর্বক মুখে একগাল মিথ্যা হাসি হেসে বলে, আব্বু, আম্মুর শরীরটা কেমন আছে? আর জাইফ ভাইয়া, জাইফা ওরা কেমন আছে? মেয়ের কথায় আব্দুল কুদ্দুস সাহেব ঘোর ভেঙে জবাব দিল, ভালো আছে রে মা, ওরা সবসময় তোর কথা মনে করে। আর তোর মা তো সেদিন তোর বিয়ে থেকে আসার পর থেকে তোর জন্য টেনশন করে সারাক্ষণ। তাই কাল উমায়ের কথায় জায়েদ সাহেবের সাথে কথা বললাম তোকে গিয়ে নিয়ে আসার। কি, ভাইয়া তোমাকে বলেছে আমাকে নিয়ে আসতে? হ্যাঁ, উমায়ের বলল তোকে এনে আমাদের কাছে কয়েকদিন রাখতে। বলল তোর সাথে ওর আলাদা কিছু কথা আছে। আফরা অবাক হয়ে বলল, ওহ। বাসায় আসতে হালিমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে তার হাতে মুখে চুমু খেতে লাগলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। শুকিয়ে মুখটা মলিন হয়ে গেছে মেয়েটার। জাইফাও দৌড়ে এসে জড়িয়ে ধরল আফরাকে। এতদিন পর মেয়েকে একা পেয়ে হালিমা সবকিছু জিজ্ঞেস করতে লাগলো। বলতো মা, ওই মহিলা জোর করে বিয়ে দিয়েছে তোকে, তোর ওপর দিনের পর দিন অত্যাচার করে গেছে, তাই না? বল মা, আজ ওই মহিলা নেই এখানে, মাকে সব খুলে বল। বল না রে মা। হালিমা বেগমের কথায় আফরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। মনে মনে শুধু ভাবছে, এখন আর কি বা বলার আছে? এখন সব বললেই বা কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই মুখে আবারও এক চিলতে মিথ্যা হাসির আবরণ টেনে এনে বলল, আরে না আম্মু, উনি এমন করবে কেন? উনি তো খুব ভালো মনের মানুষ। হালিমা মেয়ের কথা বিশ্বাস না করে পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে সত্যি করে বলতো, এই বিয়েটা তোর মতের বিরুদ্ধে হয়েছে তো? না না আম্মু, বিয়েতে আমার মত ছিল। আফরার কথায় পাশ থেকে জিজ্ঞেস করলো জাইফা, কি বলছো আপু, তুমি জেনে শুনে এমন একটা বেদিন ছেলেকে বিয়ে করেছ? জাইফার প্রশ্নে আফরার মুখটা কালো হয়ে গেল। আফরার চেহারা লক্ষ্য করে আব্দুল কুদ্দুস সাহেব বিরক্তির স্বরে বললেন, উফ, কি শুরু করেছিস তোরা? মেয়েটা এসেছে সবে মাত্র, আগে তাকে রুমে নিয়ে একটু বিশ্রাম নিতে দে। আসতে এমন জেরা শুরু করে দিলে কি করে হবে? আব্দুল কুদ্দুস সাহেবের কথায় হালিমা খাতুন সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ চল মা, আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। রুমে এসে যেন আফরা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। উফ, এসব প্রশ্নের জবাব যে আমার মুখের চেয়ে চোখে আগে দিতে বেশি পছন্দ করে। ও আল্লাহ, আমাকে ধৈর্য ধারণের তৌফিক দাও তুমি। আমি চাই না আমার কারণে কারোর জীবনে কোনো সমস্যা হোক। রাতে খাওয়া দাওয়া শেষে উমায়ের ফোন দেয়। সবার কাছ থেকে নিজের অনুভূতিগুলোকে লুকাতে পারলেও উমায়ের বেলায় অক্ষম আফরা। ফোন দিয়ে কেমন আছিস ইসমাহান বলার সাথে সাথেই ব্যয় ব্যয় করে কেঁদে দিল আফরা। এত বড় মিথ্যাটা সে বলবে কিভাবে? কিভাবে বলবে যে আমি ভালো আছি ভাইয়া? আমি যে ভালো নেই, আমি সত্যিই ভালো নেই ভাইয়া। চিৎকার করে কথাটা বলে দিতে ইচ্ছা করছে আফরার, তবুও নিজেকে শক্ত করে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভাইয়া, সকল অবস্থাতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বোনের এই কম্পিত স্বর উমায়ের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সেও কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে বোন, আমাকে বল। তোকে কে কষ্ট দিয়েছে? একবার শুধু আমাকে বল, নিজের হাতে হত্যা করব আমি তাকে। বল বোন। ভাইয়ের কথা যেন কান্নার মাত্রা দ্বিগুণ হলো আফরার। আধ ভাঙা কণ্ঠে জবাব দিল আফরা, ভাইয়া তুমি কবে আসবে? আমার তোমার কথা অনেক মনে পড়ে। তুমি থাকলেই আমার আর কোনো কষ্ট নেই ভাইয়া। বোনের কথায় উমায়ের বলল, এই তো আর 5-6 মাস, এরপর পরীক্ষা দিয়ে চলে আসবো আমি। বোন, তুই কি সত্যি ওখানে ভালো আছিস বোন? হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালো আছি। ওখানে সবাই খুব ভালো, আমার শাশুড়ি, ননদ, যা সবাই খুব ভালো। উমায়ের শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আর তোর স্বামী, ও কেমন মানুষ? সত্যি করে বল আমাকে বোন, ভাইয়ের কাছে মিথ্যা বলিস না। জাইফ বলেছে বিয়ের দিন ছেলের আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। এটা শোনার পর আমি অসংখ্যবার কল করেছি আব্বাকে, তবে আব্বা কল রিসিভ করেনি। এখনও সময় আছে বোন, আমাকে বল। এমন যদি হয় তাহলে প্রয়োজন হলে আমি কালকে দেশে এসে তোকে ওখান থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব। উমায়ের মুখ থেকে চলে আসার কথা শুনে আতকে উঠল আফরা। বিচলিত হয়ে জবাব দিল, না না ভাইয়া, আমি ভালো আছি। ওনার শরীরটা সেদিন একটু খারাপ ছিল, তাই এমন হয়েছে। এমনিতে কোনো সমস্যা নেই ভাইয়া, তোমাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমি সত্যিই খুব ভালো আছি। তোমাকে কি আমি কখনো মিথ্যা বলি বলো তো? আফরার স্বাভাবিক কথায় আশ্বস্ত হলো উমায়ের। তাই একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ওহ, শুনে শান্তি পেলাম। আমার বোন সুখে থাকলে আমার সুখ। গত 2 দিন কি যে অস্বস্তিতে ছিলাম। তবে শোন, কখনো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবি। আফরা শান্ত কণ্ঠে জবাব দিল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর কিছুদিন হালিমার কাছে থাকার পর পুনরায় খাদিজা বেগম এসে নিয়ে গেলেন আফরাকে। ওখানে বেশ কিছুদিন স্বাভাবিক কাটলেও ইদানিং সাগরের আচরণ কেমন যেন অস্বাভাবিক। একা একা কথা বলে, একা একা হাসে। আবার মাঝে মাঝে হুটহাট হাতের সামনে যা পায় তা ছুড়াছুড়ি করে, আর সারাক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেতেই থাকে।
সাগরের এই অস্বাভাবিক আচরণে ভয়ে আফরা নিজের রুমে যেতেই দ্বিধাবোধ করে। সারাদিন ঘরের কাজ করলেও রাতে ঘরে গিয়ে ঘুমাতে ভয়ে তার গা ছিমছিম করে। না জানি কখন আবার তার উপরই হামলা করে বসে। বেশ কিছুদিন এমন অস্বাভাবিক থাকলেও এখন যেন সাগরের অবস্থা দিন দিন একেবারে বেগতিক হয়ে উঠেছে। এই তো আজ রাতে হঠাৎ করেই ঘুমের মধ্যে সে আফরার গলা টিপে ধরলে আফরা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় অনেক কষ্টে তার হাত ছাড়িয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। আফরা ভয়ে কাঁদতে থাকলে খাদিজা বেগম তাকে ধমকে থামিয়ে দিয়ে বলেন, রাত বিরেতে এমন মরা কান্না জোরার কি আছে? হয়তো ঘুমের মাঝে ভয়ানক স্বপ্ন দেখেছে, তাই এমন করছে। যাও এখন কান্না বন্ধ করে আনাবিয়ার সাথে শুয়ে পড়ো। শাশুড়ির ধমকে ভয় পেয়ে আফরা সেদিন আনাবিয়ার সাথে ঘুমায়। সেদিন আফরাকে কাঁদতে দেখে আনাবিয়ার মায়া হলেও আফরার লোভের কথা ভেবে সে নিজেকে শক্ত রাখে। কিছুদিন পর সাগরের অবস্থা আরও ভয়াবহ হয়। আবার আফরারও শরীরটা বেশ কিছুদিন যাবৎ খারাপ। সারাক্ষণ শুধু মাথা ঘুরায়, শরীর দুর্বল দুর্বল লাগে। তাই খাদিজা বেগম আফরা এবং সাগরকে নিয়ে ঢাকায় যান ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। খাদিজা বেগম প্রথমে আফরাকে ডাক্তার দেখিয়ে কিছু চেক আপ করান। রিপোর্ট আসতে দেরি হবে শুনে তিনি আফরাকে বাইরের ওয়েটিং স্পেসে বসিয়ে সাগরকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে নিলে আফরা খাদিজা বেগমকে জোর অনুরোধ করে বলে, আমি যাই মা। শুরুতে খাদিজা বেগম ভয় পান যদি ডাক্তার এই রোগের ব্যাপারে ওকে সব বলে দেয়। পরবর্তীতে স্বস্তি পান এই ভেবে যে আফরা তো সব জানেই। তাই তার সম্মতিতে আফরা সাগরকে নিয়ে চেম্বারে প্রবেশ করে। ডাক্তার একজন পুরুষ, মুখে মাস্ক আর মুখ ভর্তি দাড়ি, তাই বয়সটা তেমন অনুমান করা কঠিন। আস্তে করে চেয়ার টেনে বসে সালাম দিল আফরা। খুব ধীর কণ্ঠে সালামের জবাব দিয়ে পেশেন্টকে জানতে চাইলেন ডাক্তার। আফরা পাশে বসে থাকা সাগরের দিকে লক্ষ্য করে বলল, উনি রোগী। তারপর সাগরের পূর্বে চেক আপের রিপোর্টগুলো এগিয়ে দিল। রিপোর্ট দেখে ওষুধের ডোজ পরিবর্তন করে দিল ডাক্তার। আফরা কৌতূহলী কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করল, স্যার আমার রোগীর ব্যাপারে কিছু প্রশ্ন ছিল। এতক্ষণ সাগরের পাশে বসে থাকা কালো হিজাবে আবৃত আফরাকে মুরব্বী ভাবা ডাক্তার সাহেব এবার প্রেসক্রিপশনের লেখা থামিয়ে মাথা তুলে সম্মতি দিলেন। জি বলুন। আফরা খানিকটা সংকুচিত হয়ে প্রশ্ন করল, ওনার আসলে কি রোগ হয়েছে আর এটা কি করলে সম্পূর্ণ সেরে যাবে? আফরার এমন প্রশ্নে ডাক্তার খানিকটা অবাক হলেন, তাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি রোগীর কি হন? আফরা ধীর কণ্ঠে জবাব দিল, আমি ওনার স্ত্রী। এবার যেন ডাক্তার সাহেবের অবাকের মাত্রা চরমে পৌঁছালো। তিনি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওনার তো এটা পুরনো রোগ, আপনি ওনার স্ত্রী, তবে উনি যে বাইপোলার ডিসঅর্ডার রোগে আক্রান্ত তা আপনি জানেন না? আফরা মাথাটা নিচু করে জবাব দিল, আমাদের নতুন বিয়ে হয়েছে। ডাক্তার ব্যাপারটা খানিকটা অনুমান করতে পেরে বললেন, দুঃখিত, ওনার এই সমস্যা কখনোই পরিপূর্ণভাবে ভালো হবে না। এই ধরনের রোগীরা সাধারণত 2 থেকে 3 মাস পর পর পুনরায় এই রোগে আক্রান্ত হয়। তাই এদের নিয়মিতই চিকিৎসা গ্রহণ করে যেতে হয়। তবে চিকিৎসা গ্রহণ করলেও এ রোগের রেশ তাদের মাঝে থেকেই যায়। তাই সম্পূর্ণ সুস্থ হবে এমন আশা করাটা ভুল। তাছাড়া বাস্তবতা বুঝতে চাইলে আমি বলতে পারি এই ধরনের রোগীদের বেশিরভাগেরই রোগাগ্রস্ততার মাত্রা বাড়ার সাথে সাথে তাদের এই রোগের মাত্রাও বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে পরিপূর্ণভাবে মানসিক ভারসাম্যহীনতার ঝুঁকি রয়েছে। ডাক্তারের মুখ থেকে কথাগুলো শুনে অনিচ্ছা সত্ত্বেই আফরার 2 চোখ ভিজে উঠল। বিষয়টা বুঝতে পেরে আফরাকে উদ্দেশ্য করে বললেন তিনি, আপনি শক্ত হন। আপনি কি বিষয়টি এখনই জানতে পারলেন? এই ধরনের রোগীদের সাধারণত বিয়ে না করানোটাই ভালো। তারা সম্পর্কে জড়ালে এটা রোগী এবং তার পার্টনার উভয়ের উপরই বিপরীত প্রতিক্রিয়া ফেলে। তারপরেও যদি বিয়ে হয় তবে উভয় পক্ষের সম্মতিতে এবং তাদের মাঝে এই বিষয়টি নিয়ে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপন হতে পারে। আর যদি বিষয়টি লুকায়িত রেখে এমন সিরিয়াস কাজ সম্পাদিত হয় তবে এটাও এক ধরনের ক্রাইম। লোকটির কথায় আফরা খানিকটা ইতস্তত বোধ করল। উনি একজন ডাক্তার, উনাকে আমি আর কি বা বলবো? আমি যে এসব জেনেই বিয়ে করতে রাজি হয়েছি, মনে মনে ভাবল আফরা। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বলল, না না, ওনারা বিষয়টি লুকায়নি, আমাদের সব জানানো হয়েছিল। আফরার কথায় অবাক হলো ডাক্তার, তাই আর তিনি কিছু বললেন না। আফরা সাগরকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসে। সেদিন আফরার রিপোর্টগুলো বেরোলে সে জানতে পারে সে প্রেগনেন্ট। কথাটা শুনে খাদিজা বেগম যেন খুশিতে আত্মহারা। এতদিন তার খানিকটা হলেও ভয় ছিল যদি আফরা চলে যায়। তবে আজ থেকে তিনি নিশ্চিত, এখন মেরে ফেললেও আফরা এখন এ বাড়ি থেকে যাবে না। বিয়ের আগে যে মেয়ে পরিবারের দিকে তাকিয়ে এত বড় ঝুঁকি নিয়েছে, সে মেয়ে এখন সন্তানের দিকে তাকিয়ে হলেও এই সংসারে থেকে যাবে।